আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের যে ফার্স্ট কার্ড মাস্টার প্রোগ্রাম তোমাদের সে অনেকেরই হচ্ছে কিছুদিন পরের থেকে হয়তো কার্ড পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেটাকে কেন্দ্র করেই হচ্ছে আমরা চাচ্ছি যে তোমাদের যাতে কার্ডের আগে একটা রিভিশন হয়ে যায় এবং হচ্ছে কোন কোন টপিক আসলে পড়তে হবে এটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। তো এই উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা তোমাদের জন্যই। তো আশা করি হচ্ছে সবাই জয়েন করবে এবং ক্লাসগুলো করলে তোমাদের পড়া একদম রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্রোগ্রামটা শুরু করার আগে প্রথমে হচ্ছে তোমাদের এই প্রোগ্রামটা নিয়ে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর সাদ্দাম হোসেন ভাইয়াকে, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং। ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আশা করি সবাই ভালো আছে। করে রাখবা প্রোগ্রামটা আসলে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা যখন মেডিকেল লাইফের শুরু করি, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস নতুন। প্রথম কাজ যেটা হবে সেটা নতুন। আসলে অনেকে আমরা এই বিষয়গুলো জানি না, বা আমাদের মেডিকেল কলেজগুলোতে স্যাররা কিন্তু এই কার্ড এই সম্পর্কে আইডিয়া খুব কম দেয়। আর আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আসলে সেই কথা চিন্তা করি, আমরা যেটা সাপারার ছিলাম, আমাদের জুনিয়ররা যারা আছে তারা যেন সাপারার না হয়, সেই কথা চিন্তা করে আজকে আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। এবং এই প্রোগ্রামটি সম্পূর্ণ ওপেন ফর অল, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে করা হয়েছে, যাতে আমরা সবাই তোমরা পার্টিসিপেট করতে পারো। কিন্তু পার্টিসিপেন্ট মোটামুটি সবাই করার চেষ্টা করবা। দেখা যায় প্রথম ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে, পরবর্তীতে স্টুডেন্ট সংখ্যা ধীরে ধীরে কমে যায়। তোমরা এখানে যারা আছো, আমি বলবো যে সবাই চেষ্টা করবা যেন প্রত্যেকটি ক্লাস রুটিন অনুযায়ী করে নিতে। আশা করি তোমরা এটা দ্বারা উপকৃত হবা। আমরা যখন মেডিকেলে ছিলাম তখন ফার্স্ট কার্ড পরীক্ষার আগে আমরা বড় ভাই বা যারা ফিমেল ছিল তারা আপুদেরকে আমরা তারা অনেক সময় এই বিষয়গুলো নিয়ে জানতে যেতাম। ঠিক আছে, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি সেই কথা বিবেচনা করেই, যাতে সিনিয়রদের আমরা এখানে যারা ক্লাস নিবে তোমাদের আপডেট সিনিয়র, ঠিক আছে, সবাইকে একসাথে করে ক্লাসগুলো নিবে। এবং তোমরা যেহেতু একবারে এই জিনিসগুলো পড়া হয়েছে আইটেম দিয়ে, আবার যদি সিনি শোনো তাহলে আমার মনে হয় পড়াগুলো একবার রিভিশন হয়ে যাবে, কাট পরীক্ষা সহজ হবে। এবং আমার মনে হয় না সে রিটেনে কি ধরনের কিভাবে লিখতে হয়, ঠিক আছে, ভাইভাতে স্যাররা কোন কোন কোশ্চেন ইউজুয়ালি জিজ্ঞাসা করতে পারে, ওয়াসপি কিভাবে পরীক্ষা হয়, এই জিনিসগুলো আসলে আমরা অনেকে জানি না। ঠিক আছে, আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে আমাদের এই সম্পর্কে ধারণা পরিপূর্ণ হয়ে যাবে। তোমরা যারা আজকে ক্লাসে আছো, আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাসে থাকবা, তাহলে ইনশাল্লাহ আমাদের যে উদ্দেশ্য সেটাও পূরণ হবে এবং তোমরা উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মূল্যবান বক্তব্যের জন্য। পরবর্তীতে আমাদের মাঝে এই প্রোগ্রামটা সম্পর্কে কিছু বলার জন্য ডক্টর শরীফুদ্দীন ভাইয়াকে কিছু অনুরোধ জানাচ্ছি। ভাইয়া যদি কিছু বলতেন। হ্যালো, সালাম আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম জি সালাম ভাইয়া। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসটা তো এমনি নিবে না? ফার্স্ট কার্ড প্রোগ্রামটা নিয়ে যদি একটু ওদের জুনিয়রদের একটু উৎসাহ দিন। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যারা যারা আজকের প্রোগ্রামে উপস্থিত আছো, আয়োজক এবং যারা যাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম পার্টিসিপেন্টরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং প্রথমেই আসসালামু আলাইকুম। আসলে আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম অনেক আগে, আমি 2008 সালে মেডিকেল কলেজে ভর্তি হই, চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর আমি রেটিনাতে কোচিং করেছিলাম। তো প্রথম দিকে রেটিনা থেকে কয়েকটা প্রি মেডিকেল ক্লাস নিয়েছিল, এটা হয়তো এখনো নেওয়া হয়। এই রিপস বলতে কি বোঝায়, অ্যান্টেরিয়র বলতে কি বোঝায়, পোস্টেরিয়র বলতে কি বোঝায়, এই জিনিসগুলো টার্মিনোলজির যে ক্লাসটা, এরকম কয়েকটা ক্লাস ওরা নিয়েছিল। তোমাদের জন্য যেরকম অনলাইনে কিছু ক্লাসের আয়োজন করেছিলাম। তো যেটা হচ্ছে, এরপরে আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হই, তো মেডিকেল কলেজে যেটা হয়, আমরা যারা যারা ভর্তি হয়েছিলাম তারা খুব পুরো স্টুডেন্ট ছিলাম, মোটামুটি পড়তাম এরকম স্টুডেন্টে আমরা ভর্তি হয়েছিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্রথম দিকে এরকম একটা ইনহিবিশন আমরা পেতাম। এবং এটা যেটা হয়েছে যে আমরা সবাই পড়াশোনার করার ছেলে ছিলাম, পড়াশোনা করার স্টুডেন্ট ছিলাম। কিন্তু দেখা গেছে যে আমরা যখন ফার্স্ট কার্ড দিই, আমাদের থোরাক্স কার্ডের আগেও আমরা সম্ভবত জিপি এবং ব্লাড, এই দুটা কার্ড একসাথে হয়েছিল। তো আমার মনে আছে আমরা যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ, তখন ফিজিওলজি ডিপার্টমেন্টটা খুব দুর্ধর্ষ
ডিপার্টমেন্ট হিসেবে পরিচিত ছিল এবং মাত্র 5 জন স্টুডেন্ট হচ্ছে ফার্স্ট কার্ডে পাশ করে এবং এই স্বভাবতই তার মধ্যে আমি ছিলাম না। তো যেটা হয় সেটা হচ্ছে যে মানে এমন না যে আমরা খুব বেশি পড়াশোনা করেছিলাম এরপর আমাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে তা না। বিষয়টা হচ্ছে আমরা এরকম একটা মেসেজ হয়তো সিনিয়রদের থেকে পেয়েছিলাম যে পড়াশোনাটা একটু কম করলে হয় এবং যারা খুব পড়াশোনা করছে তারা আতেল, এই ধরনের একটা মানে মেসেজ আমরা পেতাম। তো স্বাভাবিকভাবে আমরা অনেকেই রেগুলার পড়াশোনা করতে পারিনি বা পড়াশোনা করিনি। তো আমরা কিন্তু পাস করেছি বা আমরা ডাক্তারও হয়ে গেছি, কিন্তু এই যে প্রথম দিক থেকে রেগুলার যারা পড়াশোনা করেছে তারা খুব ভালো পজিশনে আছে এখন, মানে আমাদের থেকেও খুব ভালো পজিশনে। আমরা দেখেছি যে বেসিকটা তাদের খুব শক্তভাবেই গড়ে উঠেছে এবং তাদের পরবর্তীতে তারা যে জায়গায় যাক না কেন, এক একজন তো তার রিজিক যেখানে যায় সেখানেই তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের বেসিকটা সবসময় শক্তভাবে ছিল। যে প্রথম দিক থেকে থোরাক্সটা খুব ভালোভাবে পড়ে এসেছিল, সুপিরিয়র এক্সট্রিমিটি বা ইনফিরিয়র এক্সট্রিমিটি ভালোভাবে পড়ে এসেছিল প্রথম থেকে। যে বুঝে পড়েছে, তোমরা মেইন বই পড়ো বা গাইড বই পড়ো, যখন বুঝে মানে যখন বুঝে পড়ো প্রথম থেকে যে বুঝে পড়েছে তাদের বেসিক এবং আমরা যারা রেগুলার পড়াশোনা করিনি তাদের বেসিকের মধ্যে সবসময় একটা পার্থক্য ছিল। এবং যখনই একজন এক্সামিনার পরীক্ষা নিতে আসতেন, আমরা যতই এরপরে পড়াশোনাটা করি না কেন বা পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে পড়াশোনাটা করি না কেন, তিনি কিন্তু এই লেভেলটা ধরে ফেলতে পারতেন। তো এই কথাটা বলার উদ্দেশ্য এটা, সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সে তোমরা যারা এসেছো বা আমরা যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তাদের সাথে কিন্তু বাংলাদেশের এবং পৃথিবীর অন্যান্য স্টুডেন্টদের একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে অন্যান্যরা তাদের সেমিস্টারের পরে সেমিস্টারেই পড়ে শেষ করে, এরপর এই পড়াটা আর জীবনে খুব কম কাজে লাগে। কিন্তু মেডিকেলে তুমি যে জিনিসটা আজকে পড়ছো তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই জিনিসটা কাজে লাগবে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এই জন্য মেডিকেলে যেহেতু তোমরা এসেছো, মেডিকেলে পড়া কঠিন, কিন্তু এই কঠিনকেই তোমরা ভালোবেসেছো এবং এটাকেই ধরে রাখতে হবে। এবং এই ধরে রাখার মাঝেই তোমরা যদি আনন্দ খুঁজে পাও তখনই তুমি একজন ভালো চিকিৎসক হতে পারবে। চিকিৎসক হিসেবে তোমার হতাশাগুলো কেটে যাবে। চিকিৎসক হিসেবে আমাদের হতাশার জায়গাটা কোথায়? এই যে একটা স্টুডেন্ট আত্মহত্যা করছে, এটা ডাক্তার সদ্য, সে আত্মহত্যা করার আগে আমরা দেখেছি অনেক কথা লিখেছিল যে অনেক পড়া অনেক চাপ। এই যে অনেক পড়া অনেক চাপ, এই মানসিকতাটা যদি তোমার মধ্যে চলে আসে তখন কিন্তু তুমি ডিপ্রেশনে পড়ে যাওয়া। তো প্রথম থেকে যদি তুমি পড়ার মধ্যে আনন্দ খুঁজে পাও, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেই তোমরা দেখবে এবং তোমাদের মধ্যে অনেকেই কিন্তু প্রথম থেকে আনন্দটা খুঁজে পাবে, প্রথম থেকেই রেগুলার পড়াশোনা করবে, প্রথম কার্ড থেকেই ভালো করবে এবং তারাই আসলে আলটিমেটলি খুব ভালো করবে। এবং এই জিনিসটা মাথায় রেখে তোমাদের জন্য মানে কার্ড প্রোগ্রামটা আমাদের আনা, যে অনেক সময় আমরা স্যারদের সাথে সবকিছু শেয়ার করতে পারি না। আমাদের স্যাররা খুব ভালো পড়ান সবাই, কিন্তু স্যারদের লেভেল এবং আমাদের লেভেল অনেক সময় সমান হয় না। এই জন্য তোমরা যাতে খুব সহজভাবে জিনিসগুলোকে বুঝতে পারো, সহজভাবে জিনিসটাকে ধরতে পারো এবং এখন থেকে যে পড়াটা পড়বে এটা যাতে তোমার এখনকার পড়ায় যেমন কাজে লাগবে, ফাইনাল সফে গিয়ে দেখবে যে এই জিনিসটা তোমার কাজে আসতেছে, পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে এটা কাজে আসতেছে, পরীক্ষা রোগী যখন দেখবে তখন এই জিনিসটা কাজে আসবে। এই মেসেজটা তোমাদের জন্য দেওয়ার জন্য এবং তোমাদের পড়াশোনা যাতে প্রথম থেকে একটা ভালো একটা ভিত্তির উপর দাঁড়ায়, এটার জন্য আসলে এই কার্ড প্রোগ্রামটা চালু রাখা। এবং এটা তখনই সফল হবে, এই যে আজকে আমাদের প্রোগ্রামে প্রায় 120 জন এখন উপস্থিত, আমরা আশা করি এটা আরো বাড়বে। তোমরা যদি খুব মনোযোগ সহকারে এটা ধরে রাখতে পারো, আজকে যারা ক্লাসে উপস্থিত তারা যদি শেষ পর্যন্ত এই প্রোগ্রামটা শেষ করতে পারো, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের রেজাল্ট তেমন ভালো হবে, তোমাদের বেসিকটাও ভালো হবে এবং আরেকজন ডাক্তারের চাইতে তুমি একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে উঠতে পারবে, একজন দক্ষ ডাক্তার হিসেবে গড়ে উঠতে পারবে। এটা কিন্তু তোমাকে সবসময় ধরে রাখতে হবে। তো এই জন্য তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র যারা আছে আমাদের এখানে, যারা যারা আছে, তাজকিয়া, উৎপল, রেমি, তারপর সারাদ সহ অন্য যারা সবাই আছে, তাদের সবাইকে আমি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি তারা মেইন। তো জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ছাড়াও তোমরা হয়তো জানো যে জেনেসিসের আরো একটা বৃহৎ অঙ্গন আছে, জেনেসিস পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেশন সেন্টার। তো সবগুলোর পক্ষ থেকে আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তুমি যারা আজকে এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে যারা প্রোগ্রামে জয়েন করেছো তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমাদের এই আগ্রহ একেবারে শেষ দিন পর্যন্ত থাকবে এবং তোমরা যদি আগ্রহী হয়ে থাকো আমরা সব কার্ডের আগেই এরকম এরকম প্রোগ্রাম দিব এবং অধিকাংশ সময় আমরা এই প্রোগ্রাম গুলো ফ্রি রাখার চেষ্টা করব। মানে তোমাদেরকে নিয়ে কোনো ব্যবসা বা এরকম কোনো চিন্তা আপাতত আমাদের নেই বা আসার সম্ভাবনাও কম। তো আশা করি তোমরা সবাই কাজগুলো ঠিকভাবে করবে এবং তোমাদের জন্য যে সিনিয়ররা কষ্ট করছে এই যে স্লাইড বানানো,
ক্লাস নেয়া, নিজের পড়া বাইরে গিয়ে তোমাদেরকেও পড়ানো, এটা খুব কষ্টকর একটা কাজ। এই কষ্ট তারা হাসি মুখেই করছে এবং করবে যদি তোমাদের আগ্রহটা, এনথুসিয়াজমটা বজায় থাকে। তো আশা করি সেটা সবার জন্য বজায় থাকবে। এবং আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, যেহেতু ক্লাসটা তোমাদের সামনেই আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আজকের প্রোগ্রামের যে উপস্থাপিকা তাসকিয়া তাহসিন এবং আজকের যিনি তোমাদের মেন্টর ফারজানা আনিকা রেমি, তাদের দুজনকে আরো বেশি পরিমাণ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা আমি প্রথমে দিনই আমি শেষ করে দিই। আমি ডাক্তার মোহাম্মদ শরীফউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের 51তম ব্যাচে আমি পড়াশোনা করেছিলাম। এরপরে এখন অর্থোপেডিক্স এ পোস্ট গ্রাজুয়েশন করছি, এফসিপিএস এবং ডিপ্লোমা দুটোর জন্য ট্রেনিং করছি। সবাই দোয়া করবে, সবার জন্য শুভকামনা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত মূল্যবান কিছু কথা বলার জন্য। মানে আমার মনে হচ্ছে যে আমি ফার্স্ট কার্ডের আগে যদি এরকম কেউ এত সুন্দর করে বলতো। তো ভাইয়ার কথা থেকে যে হচ্ছে আমাদের যদি বেসিকটা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে অনেক সুবিধা হয় যায়, কারণ দেখা যায় যে স্যার ম্যামরা বেশি বেসিকটা থেকেই কোয়েশ্চেন করে। আর ফার্স্ট কার্ডের সময় আমার আমার এক্সপেরিয়েন্স যে আমি অনেক কিছু পড়ে যাওয়ার পর দেখি যে হচ্ছে বেসিক জিনিসগুলো জিজ্ঞাসা করতেছে, ওগুলাই ঠিক মতো বলতে পারছি না। তো ফার্স্ট কার্ডে আমাদের এরকমই হয় যে আসলে আমরা বুঝতে পারি না যে কোনটা পড়তে হবে, কোনটা আসলে বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। মানে দেখা গেছে যে আমি স্টার নামে সবগুলো অ্যাটাচমেন্ট এত ভালো মুখস্থ করে গেছি, কিন্তু অ্যাটাচমেন্ট কিন্তু খুবই কম ধরে। হ্যাঁ, তো এই ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারবা যে কোন কোয়েশ্চেন গুলা বেশি করে, কোনগুলাতে বেশি ফোকাস করতে হবে, পাস করার জন্য কোন কোয়েশ্চেন গুলা মাস্ট, হ্যাঁ বেসিক কোনগুলা বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি হচ্ছে সবাই ক্লাসগুলোতে থাকবে এবং হচ্ছে তোমাদের যে কোনো সমস্যা হলে বা কোন টপিকে বুঝতে সমস্যা হলে আমাকে মেসেজ ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো, বা তোমাদের মেন্টর আপু ভাইয়াদেরকেও জিজ্ঞাসা করতে পারো। আমরা সবসময় চেষ্টা করব তোমাদেরকে যতটুকু সাহায্য করা যায়। তো আজকে হচ্ছে আমরা প্রোগ্রামটা শুরু করি। তো আমি হচ্ছে আহ ফারজানা আনিকা র্যামিকে বলবো যে তুমি ক্লাসটা শুরু করো আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। যে কোনো কিছু শুরু করার আগে জানতে চাচ্ছি, তোমরা সবাই ভালো আছো? জি আপু, ভালো। আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এখানে কিন্তু এই ভালোই আশা রেসপন্স নিয়েই করি। আমি আসলে কথা শুরু করি। আর যারা সুস্থ নেই কিংবা ভালো নেই তারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও এবং সুস্থ হয়ে যাও, এই আশা নিয়ে আজকের আমার ক্লাসটা শুরু করছি। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে বেগুনি ফুলের শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, এই আশা নিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আহ এই ফুলটার নাম হচ্ছে ক্রকাস ফ্লাওয়ার, ক্রকাস ভায়োলেট ফ্লাওয়ার। এই ফুলের শুভেচ্ছা তোমাদেরকে। আমার পরিচয় হচ্ছে, আমি ফারজানা আনিকা রেমি, চট্টগ্রাম মেডিকেল কলেজে 3rd ইয়ারে আছি। আর ক্লাসের শুরুতে আমাকে আসলে আমার কার্ডের এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু বলতে বলা হয়েছে। আমি একটু এই সম্পর্কে তোমাদেরকে 5 মিনিট বলি। আমি আসলে এই বিষয়ে কখনো কথা বলিনি, আজকে আসলে তোমরা মাত্র মেডিকেলের ফ্রেশার্স, তো তোমাদেরকে আসলে এগুলো বলতে চাই, আমি নিজ থেকেই বলতে চাচ্ছি। তার কারণ হচ্ছে যে তোমরা যদি কিছুটাও যদি তোমাদের লাভ হয়, এই কারণে আসলে আমার থোরাক্স কার্ডের যেই অভিজ্ঞতা বা যে এক্সপিরিয়েন্সটা, সেটা আসলে একটু পিকুলিয়ার, মানে একটু অন্যরকম। আমি এটা কখনোই কাউকে বলিনি। তো এটা হচ্ছে যে আমার বেশি সময় নিব না, আমি আজে বাজে কথা না বলে আমি মেইন পরে যাব, তার আগে একটু সময় নিচ্ছি আর কি, আর ক্লাসটাও বেশি বড় করব না। তো আমার যখন মানে আমাদের থোরাক্স কার্ডটা আমাদের মেডিকেলের পড়া শুরু হওয়ার 2 থেকে আড়াই মাস পরে হয়েছিল, 2 থেকে 2.5-3 মাসের মতো পরে হয়েছিল। তো আমরা থোরাক্সে যথেষ্ট সময় পেয়েছিলাম, আর এর পরে কার্ডে তেমন একটা সময় পাইনি, সুপার এক্সট্রিমিটিতে তেমন একটা সময় পাইনি। তো থোরাক্সে হচ্ছে আমাদেরকে যে কার্ডটা নেওয়া হলো, ওখানে হচ্ছে মানে আমি দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাকে বিভিন্ন বইয়ের লিস্ট দেওয়া হলো এবং আমাকে সিনিয়ররা বারবার বলতেন যে গাইড পড়ো গাইড পড়ো, মানে আমাকে অনেক অনেক সিনিয়র আপুরা বলেছেন, অবশ্যই আমার ভালোর জন্য বলেছেন যে গাইডটা দেখবা, গাইড পড়বা, বা গাইড পড়ার উপর একটা এমফাসাইজ তারা করেছেন। তো আমি আসলে দেখা গেছে টিচারের কথা শুনেছিলাম, মানে আমি একটু ভদ্র সভ্য, মানে একটু দেখা যেত যে আদর্শ হওয়ার চেষ্টা করতাম। তা আমি আসলে ওনাদের কথা না শুনে আমি আসলে টিচারদের কথা শুনেছিলাম যে তোমরা মেইন বই পড়বা, গাইড পড়বা না। আমি আসলে হচ্ছে একদম মেইন বই, দেখা যেত যে আমি থোরাক্সের প্রত্যেকটা টপিক মেইন বই থেকে লাইন বাই লাইন পড়তাম এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমার মানে আমার একটা ভালো কনফিডেন্স ছিল যে আমি ওই বিষয়গুলো জানি, বা আমার এগুলোতে কেউ আটকাতে পারবে না এরকম, বা আমার একটা ভালো একটা ধারণা ছিল, বা আমি বুঝতাম ভালো করে এরকম।
তো আমার পড়াশোনার মানে আমি মেইন বই পড়তাম, মানে যেভাবে ইন্টারে পড়াশোনা করতাম ওভাবে এখানেও পড়াশোনা করতাম, যে ইন্টারে যেরকম আমরা মেইন বই দাগায় দাগায় পড়তাম, ওখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতো সেগুলো আনসার করতাম। তো এইভাবে ওইখানে ভাবতাম যে আমি হয়তো মেইন বই পড়লেই আমাকে যে কোয়েশ্চেন গুলা ধরা মানে দিবে সেগুলো আমি সুন্দর মতো সব আনসার করতে পারবো, মানে অ্যাজ এ স্টুডেন্ট টিচাররা যেরকম চাইতেন আমি সেরকম ভাবে চলার চেষ্টা করতাম। তো এরপরে হচ্ছে গিয়ে আমি মেইন বইটা পড়লাম, মানে আমার হচ্ছে প্রত্যেকটা টপিক আমার থোরাক্সের মেইন বই পড়া ছিল। তো তারপরে হচ্ছে গিয়ে যখন আমি কার্ড আসলো, কার্ড দিলাম, কার্ডে হচ্ছে রিটেনের দিন আমাকে যে কোয়েশ্চেন গুলো দিছিল আমি আনসার দিয়ে আসছি। মানে এতদিন যাবত যেভাবে আনসার দিয়ে দেখা যেত যে ইন্টারে কি হতো, কোন একটা কোয়েশ্চেন করার পরে সেই কোয়েশ্চেনের আনসার মানে যেই কোয়েশ্চেনের যেটা চাইতো ওইটা আনসার দিতাম এবং ওই নাম্বারটা পেয়ে যেতাম এরকম। কিন্তু এখানে হচ্ছে কি সেরকম, মানে যেটা চাইছে ওইটা আনসার দিয়ে চলে আসছে। তা আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক ভালো পরীক্ষা দিছি এবং আমি অনেক ভালো একটা রেজাল্ট করবো। আমার মনে হচ্ছে মানে আমি নিজের পরীক্ষা দিয়ে খুব সন্তুষ্ট ছিলাম, স্যাটিসফাইড ছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ভাইবার দিন আসলো। ভাইভাতে হচ্ছে আমাকে যে টিচার ছিলেন, মানে যে টিচার কাছে আমি ভাইভা দিয়েছিলাম উনি সফট পার্ট ফার্স্টে নিয়েছিলেন। তো ওনার কাছে হচ্ছে আমাকে 3টা ভিসেরাই উনি ধরেছিলেন, ডায়াফ্রাম, লাং আর হচ্ছে গিয়ে কি বলে হার্ট। তো এই 3টা ভিসেরাই হচ্ছে আমাকে ধরার পরে মানে আমার এখনো মনে আছে যে আমি আমার ভাইভাতে হচ্ছে মানে আমার যতদূর মনে আছে, মানে আমার চোখ আমাকে যতটুকু সাপোর্ট করেছে, আমি যতদূর দেখেছি আমি হাইস্ট পেয়েছিলাম। তো তারপরে হচ্ছে দেখা গেল যে ওটা পাইলাম, মানে আমি তো খুব খুশি, মহা খুশি যে আমার ভাইবা অনেক ভালো হয়েছে। এরপর হার্ড পার্ট হইলো, হার্ড পার্টও অনেক ভালো হয়েছে, কারণ দেখা গেছে হিস্টোলজি যেটা মানে হিস্টোলজি ফার্স্ট পরীক্ষাতে অনেকে হিস্টোলজি পড়ার টাইম পেতো না, তা আমি হিস্টোলজিও পড়ে গিয়েছিলাম, আমি ওইটাও পারছিলাম। তা আমার কাছে মনে হচ্ছে আমি মানে পরীক্ষা খুব ভালো দিছি। তা আমি একদম খুব খুশি, মহা খুশি, মানে রেজাল্ট কবে দিবে। তো মানে স্বভাবতই হচ্ছে পরীক্ষা দিয়ে রেজাল্টের আশা সবাই করে, তা আমি এরকম করতেছিলাম। তো একদিন হচ্ছে এরকম ক্লাস করতেছে, এরপরে সুপ্রেক্স এর ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস করতেছে করতেছে আমার মনে আছে ওই দিন হচ্ছে স্ক্যাপুলার ক্লাস ছিল, আমাকে যেই ম্যাডাম ভাইবা নিয়েছিলেন ওনারই ক্লাস ছিল, সফটওয়্যার যিনি ভাইবা নিয়েছিলেন ওনারই। তো ওনার ক্লাস আমি করছিলাম, করতে করতে হচ্ছে গিয়ে উনি আমাকে মানে করতে করতে বললো যে রেজাল্ট দিছে। তো রেজাল্ট নেওয়ার জন্য হচ্ছে কি আমরা একদম দৌড় মারলাম নোটিশ বোর্ডে। নোটিশ বোর্ডে গিয়ে হচ্ছে রেজাল্ট দেখে মানে মানে আমি জাস্ট ওখানে 5 মিনিট ওভাবেই দাঁড়াচ্ছিলাম, বুঝছো, মানে ওই যে ভিড় ছিল ওখানে রেজাল্ট দেখার, মানে প্রথম রেজাল্ট সবার যে একটা ওখানে আমি দেখে মানে সবাই তো দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতেছিলাম, আমি ওখানে প্রায় 5 মিনিটের মতো দাঁড়াইছিলাম। তো এটা মনে হচ্ছে অনেক নাটকীয় ভঙ্গিতে বলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে ওই দিন এই ঘটনাটাই হয়েছিল। তা আমি হচ্ছে ওখানে একদম মানে হা করে তাকাইছিলাম যে দেখলাম আমি পাশ করিনি। তো তারপরে হচ্ছে আমি আমাকে এখনো মানে এরপরে প্রফের আগ দিয়ে আমাকে কিছু ফ্রেন্ড তখনও বলছিল যে মানে কিছুদিন আগে যখন দেখা হয়েছিল কলেজে গিয়েছিলাম ওই প্রফের জন্য, তখনও আমাকে বলছিল যে মানে একটা মানুষ ফ্যাকাশে হয়ে যায় যে মানে দুঃখে কষ্টে তারপর স্ট্রেস নিয়ে যে ফ্যাকাশে হয়ে যায়, সেটা আমি তোর মুখে দেখছিলাম ওই দিন। তো যাই হোক ওইটা ওই দিন যেটাই হোক না কেন ওটা একদম পুরো এক্সপেকটেশনের বাইরে ছিল এবং আমি ওই দিন ওখানেই 5 মিনিট দাঁড়াইছিলাম। তারপর হচ্ছে ক্লাসে আসলাম, ক্লাসেও আমি তখনও বিশ্বাস করতে পারতেছি না যে আমার রেজাল্ট আমি পাশ করি নাই। তো তারপরে হচ্ছে আমি ক্লাসটা করলাম, পুরো 1 ঘন্টা ক্লাস হলো, কেউ মানে ক্লাস করার আমার মানে আমি ক্লাসে হচ্ছে আমার সর্বোচ্চ অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম, যে আমি সামনে বসা ট্রাই করতাম, আমাকে যেগুলো কোয়েশ্চেন করতাম আমি আনসার দেওয়ার চেষ্টা করতাম, সবসময় অ্যাক্টিভ থাকতাম। মানে আমি যা পারি সেটা সবাইকে বারবার ডেমো দিতাম, আমি একটা হার্ট প্রায় 10-15 বার ডেমো দিচ্ছি, এরকম হয়েছে যে আমি আর্টারি সাপ্লাই 10 জন 15 জনকে একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলে আসছি, 10-15 বার করে বলে আসছি একটা বেঞ্চে বসে, মানে আমার সবকিছু মনে আছে এগুলো। তো এরপরে হচ্ছে গিয়ে ওই ইয়াটা হলো, ওই ম্যামের মানে যখন ক্লাসটা শেষ হইলো, মানে ওই দিন ক্লাসে আমি এরকম একদম অ্যাক্টিভ ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেটা দেখে আসছে এটা ভুল, এটা সত্যি না। তো এরপরে হচ্ছে আমি মানে ক্লাস শেষে ওই ম্যামে যে ফার্স্টে বললাম যে উনি ভাইবা নিছিলেন, তো ওনাকে হচ্ছে গিয়ে আমি পরে বললাম যে ম্যাম, মানে ওনাকে আমি বলতেছি যে আমি কি বলতেছি এটা আমি তখন জানি না, যে ম্যাম আমি আসলে পরীক্ষা দিলাম, আপনার কাছে তো ভাইবা দিলাম, আসলে যে রেজাল্টটা হইলো এটা ম্যাম আমি আসলে বুঝতে পারতেছি না। তো উনি বললেন যে তুমি মানে তোমার কি মানে রেজাল্ট কেমন তো জানো না। ওনাকে বললাম যে ম্যাম আমার সাপ্লি আসছে, পাশ আসে নাই। তো উনি বলতেছে যে তোমার মানে তোমার ভাইবা তো আমি নিয়েছিলাম, তোমার ভাইবা তো অনেক ভালো হয়েছিল, তো তোমার খাতা আমি রিচেক করবো। উনি নিজে দায়িত্ব নিয়েছিল আমার খাতা রিচেক করার জন্য। তো পরে হচ্ছে উনি খাতা পরে বলছে তুমি 2 দিন পরে আসো। 2 দিন পরে ওনার কাছে গেলাম, আমি তখনও বিশ্বাস করতেছি না যে এটা আমার রেজাল্ট, মানে আমার রেজাল্টটা ভুল আসছে, আমি তখন পর্যন্ত এটা বিশ্বাস করি। আমি ইভেন আমার কয়েকজন ফ্রেন্ডকেও বলছে যে আমার রেজাল্ট ভুল আসছে, এটা সত্য না। তো তারপরে হচ্ছে আমি টিচারকে মানে ওই ম্যামের কাছে তখন গেলাম, যাওয়ার পরে হচ্ছে মানে আমি জানি যে কার্ডের পরীক্ষা এত ইম্পর্টেন্ট না, মানে যারা হচ্ছে মানে কার্ড আসলে তেমন একটা মেডিকেল লাইফে তেমন কিছু ভ্যালু রাখে না, কিন্তু তারপরে ওটা আমার মেডিকেল লাইফের প্রথম বড় পরীক্ষা ছিল।
তো অবশ্যই তোমাদের মতো আমার কাছে ওটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো তারপরে হচ্ছে ওই ম্যাম আমাকে, আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ? তোমাদের কি বিরক্ত লাগতেছে? না না আপু, হ্যাঁ আমরা আপু, শুনতে বলেন, পাচ্ছি। ভালো লাগছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাকে ওই ম্যাম 2 দিন পরে ম্যামের কাছে গেলাম যে ম্যাম আপনার আসলে খাতা রিচেক করার কথা ছিল। তো ম্যাম বললেন যে ম্যাম প্রায় ওদিন মানে ম্যামও আমার সামনে কেঁদে দিবেন এরকম অবস্থা। তো ম্যাম বলতেছে যে মানে রেমি তুমি হচ্ছে মানে তোমার খাতাটা আসলে ডিপার্টমেন্টাল হেডে চলে গেছে, তো ওইটা তো আমি আর চেক করতে পারতেছি না, তো তুমি আরেকবার এবার ছাপিয়ে দাও, পরের বার থেকে আমি তোমার খাতা স্পেশালি দেখবো, চিন্তা করো না। তো তারপরে হচ্ছে উনি আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে, মানে আমার তো আর কিছু বলার নেই তখন, আমার এগুলা কিছু আমার হাতের মধ্যে না, আমি চলে আসছি। ইভেন তখন অনেকে এই কথা বলছে যে ও এত কিভাবে কনফিডেন্ট, ও কিভাবে এত কনফিডেন্ট যে ওর পরীক্ষায় ফেল করছে, মানে ওর যে রেজাল্ট ভুল আসছে, এত কনফিডেন্স কোত্থেকে আসে, এরকম টাইপস অনেক কথা শুনছে তখন। তো আমি হচ্ছে ওই টাইমের পর থেকে একদম মানে 5 মিনিট মনে ওভার হয়ে গেছে, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। তা আমি মনে হয় ওই সময়ে মানে আর 1 মিনিট কথা বলবো, আমি ওই মনে হয় মানে ওই পরে একদম স্টপ হয়ে গেছিলাম, মানে যেখানে আমি সামনে বসতাম সেখানে পিছনের দিকে বসার ট্রাই করলাম, কারণ আমার মনে হচ্ছিল এই ক্লাসের যোগ্য আমি না। তো তারপরে দেখা যেত আমি সবই বুঝতাম, মানে টিচাররা বলতেছে আমি বুঝতেছি, বা তারা বলতেছে আমি এগুলো পারি, ধরতেছে সেগুলো আমি পারি, যেগুলো পড়ে আসতে বলতেছে আমি পড়েও আসছি, কিন্তু আমি ক্লাসে কথা বলতাম না, মানে আমার কাছে মনে হতো যে আমি এখানকার যোগ্য না। তো তারপরে হচ্ছে ক্লাসে কথা বলি না, দেখা যেত ওনারা কোয়েশ্চেন করতেছে, কেউ উত্তর দিচ্ছে না, আমি পারি তাও আমি আনসার দিব না, এরকম একটা অবস্থা যে আমি আনসার দিব না। আমার চেয়ে অনেক ভালো ভালো স্টুডেন্ট, মানে আমি আসলে তেমন কেউই না, এভারেজের মধ্যে, কিন্তু তারপরেও আমি পারা সত্ত্বেও আনসার দিতাম না। তো তারপরে হচ্ছে এভাবে কাটতে লাগলো, কিছুদিন হইলো, হওয়ার পরে হচ্ছে মানে এভাবে কিছুদিন যাওয়ার পরে হচ্ছে ইয়া হইলো, সুপ্রেক্সটা শেষ হইলো, সুপ্রেক্স কার্ডও হইলো। তো আমি এর আগ পর্যন্ত মানে পুরো প্রায় ভ্যানিশ হয়ে যাওয়ার ট্রাই করতেছিলাম, যে কেউ আমাকে চিনে না, আমি ভ্যানিশ এরকম, আর কাউকে ডেমো দিতাম না, কারোর সাথে কথাও বলতাম না, শুধু ফ্রেন্ডের সাথে কথা বলতাম এরকম, কিন্তু পড়াশোনাটা চালাই। মানে তখন থেকে আমি গাইডটাও গুরুত্বের সাথে নিয়েছিলাম, যে মেইন বই পড়বো, এবার গাইডও আমি দেখবো, কোয়েশ্চেন নোটও করা শুরু করছি, মানে নোট করে আসলে তেমন একটা লাভ হয় না। তো তারপরে নোট তেমন একটা করিনি, কিন্তু গাইডটাকে গুরুত্বের সাথে নিয়েছিলাম একটু, যে কোয়েশ্চেন গুলা কিভাবে আসছে, কিন্তু মেইন বইকে ছেড়ে দিইনি। তো তারপরে হচ্ছে আহ সুপ্রেক্সটা হইলো, হওয়ার পরে মানে মানে ফার্স্ট কার্ড দিয়ে যেরকম অখুশি হয়েছিলাম, সেরকম সেকেন্ড কার্ড দিয়ে খুশি হয়েছিলাম, কারণ সেকেন্ড কার্ডে হচ্ছে বা সুপ্রেক্স কার্ডে আমি আবার দেখা গেলাম আমি প্লেস করছিলাম। তো এরপরে হচ্ছে মানে এই ব্যাপারটা আমার কাছে মানে এই জিনিসটা আসলে তেমন কিছুই না, যারা সিনিয়র আছেন বা যারা ডক্টর হয়ে গেছেন তাদের কাছে কার্ডের রেজাল্ট গুলো আসলে কিচ্ছু না, কিন্তু আমার কাছে এই বিষয়টা অনেক বড় একটা ব্যাপার ছিল, আমি অনেক কিছু শিখছি এখান থেকে। যে মানে ইভেন আমার রুমমেট আপু আমাকে বলেছিলেন যে মানে উনি আমার সাথে আমার মতো করে হাসতেছিলেন, যে আমি যখন ইয়া করে মানে কি জানো, মানে যখন সুপ্রেক্স কার্ডে যখন প্লেস করলাম, এসে যখন আমি আপুকে আগে জানাইছি, কারণ আগে মানে গত পরীক্ষাটা আপুকে আগে জানাইছিলাম, তো ওনাকেও আগে জানাইছি। জানানোর পরে হচ্ছে মানে ওইটাতে খুব খুশি হয়ে গেছিলাম, এরপর আলহামদুলিল্লাহ আর কখনো পিছনে তাকাইতে হয় নাই। আল্লাহ সবসময় সাহায্য করছেন, তোমরা মানে আমার জন্য একটু দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করবো, ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করো। তা আমার আসলে এতগুলো কথা বলার একটাই কারণ, আমি একটু সময় নিয়ে হইলেও বললাম, বলার কোনো উদ্দেশ্য ছিল না, কিছুক্ষণ আগে ভাবছি যে তোমাদেরকে এটা বলবো। তো বললাম কারণ হচ্ছে যে মানে তোমরা নতুন আসছো মেডিকেলে, তোমাদের রেজাল্ট কেমন হবে না হবে তোমরা আসলে মানে দেখা যায় অনেকে ভেঙে পড়ে যায়, অনেকের সবাই মানে যার যার স্কুল কলেজে একদম প্রথম সারির স্টুডেন্ট। তো তোমরা হচ্ছে মেডিকেলে গিয়ে তোমাদের হুট করে যখন ফেল আসে, বা ফেল কিন্তু মেডিকেলে খুব সহজ একটা বিষয়, এটা যখন আসে তখন হচ্ছে অনেকে একদম ভেঙে যায়, একদম খুব মানে বাজে অবস্থা হয়ে যায়। আমার চোখের সামনে আমি কয়েকজনকে দেখছি, আমার পাশের রুমমেট মানে পাশের রুমেই আমি অনেক ঘটনা দেখছি, পাশের রুম বলতে আশেপাশে আর কি। তো এরকম আরো অনেক ঘটনা দেখছি, তো সব মিলাই হচ্ছে আমার কাছে মনে মানে আমি তোমাদেরকে এই উপদেশ দিব যে কখনো ভেঙে যাবা না, মানে যাই হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, যেটাই হোক না কেন, মানে তুমি চুপ হয়ে যাও না কেন, যাই করো না কেন, কিন্তু ভেঙে যাবা না, যেখানে আসছো ওখান থেকে একটু হইলেও মানে অ্যাটলিস্ট ওখানে দাঁড়ায় থাকবা, ওখান থেকে উপরে উঠতে না পারো ওখানে দাঁড়ায় থাকবা, নিচে যেন না নামতে হয়, মানে কখনো ভেঙে যাবা না, এটা মানে আমার কথাটা সারমর্মটা। তো আমি হচ্ছে আমার মেইন ক্লাস ঢুকে যাই, অনেক টাইম নষ্ট করলাম তোমাদের। আমি আসলে আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে মেইনলি কার্ড ওরিয়েন্টেড, যে কার্ডে কি কি কোয়েশ্চেন গুলা মেইনলি ধরা হয় এবং কোন কোন জায়গায় ফোকাস করা হয়, এবং যেগুলো না পারলে তোমরা পাস মানে পাস করাটা একটু কঠিন হয়ে যায়, টিচাররা মাইন্ড করেন, ওগুলাতে হচ্ছে মেইনলি এমফাসাইজ করব। আর মেইন আজকের ক্লাসটার নাম কি বলতো, লিখে আছে যদিও, বোনস Bones এন্ড and joints of thorax. হ্যাঁ বোনস এন্ড জয়েন্টস অফ থোরাক্স। আচ্ছা এখানে হচ্ছে এটা তোমাদের একটা কার্ড, মানে একটা কার্ডের একটা আইটেমের মধ্যে এই পুরাটা আসে, বোনস এন্ড জয়েন্টস অফ থোরাক্স।
তো এইটা হচ্ছে তোমাদের মেইনলি যে দুটা পরীক্ষা, রিটেন এবং ভাইভা। ভাইভাতে হচ্ছে তোমাদের সফট পার্ট এবং হার্ড পার্ট থাকে। ভাইভার মধ্যে হচ্ছে এক একটা মেডিকেল এক এক রকম ভাবে কার্ড নেয়, কিন্তু হচ্ছে সাধারণত 3 থেকে 4টা বোর্ড থাকে, সফট পার্ট, হার্ড পার্ট, একটা হচ্ছে ডিসেকশন থাকে, ইউজুয়ালি বেশিরভাগ টাইমে থাকে, আর হচ্ছে রেডিওলজি, সার্ফেস মার্কিং থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি টিচাররা কার্ডে ইম্পর্টেন্স দেন হচ্ছে সফট পার্ট এবং হার্ড পার্টে, আর বাকি যেগুলো আছে ডিসেকশন, রেডিওলজি এবং হচ্ছে সার্ফেস মার্কিং, এগুলোতে তেমন একটা গুরুত্ব কার্ডে হচ্ছে গিয়ে মানে এগুলোর মতো গুরুত্ব দেওয়া হয় না, ওগুলোতে তারপরে ভালো করতে হয়, কারণ ভালো না করলে ভালো নাম্বার পাওয়া যাবে না। তো এগুলাতে হচ্ছে সফট পার্ট এবং হার্ড পার্টের মধ্যে, হার্ড পার্টে মেইনলি আমাদের এই আইটেমটা বোনস এন্ড জয়েন্টস অফ থোরাক্স, এটা আমাদের হার্ড পার্টের অংশ মেইনলি, এটা রিটেনের অংশ না তেমন একটা, কারণ রিটেনে তেমন একটা বোনস থেকে কোয়েশ্চেন আসে না, দু একটা কোয়েশ্চেন আসলেও আসতে পারে যেগুলো পিকিউলিয়ার থাকে। তো ওই ওখানে হচ্ছে হার্ড পার্টে যে ইয়াটা হলো, মানে হার্ড পার্টে হচ্ছে মেনলি বললাম যে বোনস এবং জয়েন্টস, এটা এখানে একটা লাগবে। আরেকটা হচ্ছে তোমাদের ভাইবার শুরুতেই যেটা দিতে হয় সেটা হচ্ছে অসপি। অসপিতে হচ্ছে তোমাদের বোনসও থাকে, ভিসেরাও থাকে, এর মধ্যে কিছু বোনসের পোর্শন থাকে। তো আমি হচ্ছে স্লাইডে কিছু কোয়েশ্চেন রাখছি লাস্টের দিকে, তোমরা হচ্ছে যারা একদম শেষ পর্যন্ত থাকবে তাদের জন্যই মেনলি, যে আমি আসলে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন ডেমো দেখাবো এবং কিভাবে কোয়েশ্চেন আসে এটা একটু দেখাবো। তার আগে হচ্ছে সবগুলো বিষয় থেকে একটা হচ্ছে ওভারঅল আলোচনা করে যাব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে বলবো। তোমরা চাইলে পয়েন্ট আউট করতে পারো এবং সেগুলো লিখে রাখতে পারো তোমরা যদি চাও আর কি, যে এগুলো ভুল করা যাবে না। তো আমাদের থোরাক্সে কি কি বোনস আছে বলো তো? স্টার্নাম, ভার্টিব্রা এবং রিবস। হ্যাঁ, স্টারনাম, রিবস, ভার্টিব্রা। তো এই 3টা বোন আমাদের থোরাক্স আছে এবং 3টা খুব ভালোভাবে পারতে হবে, এটা আমাদের বোথ টার্ম এবং প্রফের জন্য দরকার। তো এখানে হচ্ছে স্টারনাম, রিব, ভার্টিব্রা, 3টাতে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে পারতেই হবে। তো এখানে দেখো আমি কিছু পয়েন্ট আপ করেছি। স্টারনামের মধ্যে হচ্ছে 3টারই অ্যানাটমিক্যাল পয়েন্টস হচ্ছে মাস্ট, অ্যানাটমিক্যাল পয়েন্ট ছাড়া কোনো বোন ভিসরাতে তুমি পাস করবে না, এটা আসলে মাথায় রাখবা যে আমি একটা বোন ধরছি মানে আমাকে ওটার অ্যানাটমিক্যাল পজিশন জানতে হবে। অ্যানাটমিক্যাল মানে পজিশনটা কি, অ্যানাটমিক্যাল তোমরা অলরেডি এগুলো পারো, করে মানে ক্লাস করে আসছো, আইটেম দিয়ে আসছো, জেনেসিসও ক্লাস হয়েছে। তো অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো হচ্ছে তোমাদের মানে অ্যানাটমিক্যাল পজিশনে তুমি কেন ধরলা, এই জন্য 3-4টা পয়েন্ট থাকে, যে এইটাই কেন উপরে হবে, ওইটাই কেন নিচে হবে, এরকম ধরনের কিছু পয়েন্ট থাকে, এগুলো হচ্ছে তোমাদেরকে পারতে হবে। তো আমি পয়েন্টস গুলো একবার বলে যাই, তোমরা চাইলে লিখে রাখতে পারো। স্টার নামের অ্যানাটমিক্যাল পয়েন্টস হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, তোমার কি আমার কার্সরটা ফলো করতে পারছো? জি আপু। হ্যাঁ, আচ্ছা। কোয়াড্রিল্যাটারাল ম্যানোব্রিয়াম স্টার নিয়ে লাইস আপওয়ার্ড, conical triangular gyphoid process is lies downward. Anterior surface of body of sternum is convex forward and marked by 3 transverse ridges. এটুকু বললেই হবে। আর posterior surface is concave backward, এটা বললে মানে চাইলে বলতে পারো, মনে থাকলে বলবো, না দরকার নেই, এই 3টা পয়েন্ট মেনলি বলবা। আচ্ছা, আর এটা পার্টস গুলো তো জানোই যে স্টারনামের 3টা পার্ট আছে, কি কি বলতো? ম্যানোব্রিয়াম বডি এবং জিফয়েড প্রসেস। ম্যানোব্রিয়াম বডি, জিফয়েড প্রসেস, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে হিস্টোলজি, মানে পার্টস গুলো, পার্টের মধ্যে শুধু 3টা পার্ট জানলেই হবে না, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে কি কি আছে, কি কি সারফেস বর্ডার আছে, কোথায় এলিভেশন আছে, কি আছে, এগুলো সবকিছু জানতে হবে। স্টারনাম মেইনলি সবকিছু মানে যতটুকু পারো, মানে পার্টস এর মধ্যে মোটামুটি সবকিছু জানতে হবে, কারণ দেখা যাচ্ছে একটা বোনের অ্যাটাচমেন্ট রিলেশন না পারলেও পার্টস যদি না পারো সেক্ষেত্রে টিচাররা মাইন্ড করেন। তো এই 3টার মধ্যে যদি বলো যে 3টা বনি পার্টের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই 3টার মধ্যে আবার ম্যানোব্রিয়ামটা বেশি ইম্পর্টেন্ট, তো তোমার ম্যানোব্রিয়ামে আরেকটু বেশি এমফাসাইজ করবা। এরপর হচ্ছে হিস্টোলজি, এই বোনটার হিস্টোলজি কি বলতো, এটার কি টাইপের বোন, এটা স্টারনাম কি টাইপের বোন? ফ্ল্যাট বোন। স্টারনাম হচ্ছে ফ্ল্যাট বোন, ভেরি গুড। স্টারনাম হচ্ছে ইলংগেটেড বললেও হবে, না বললেও হবে, সমস্যা নেই, কিন্তু স্টারনাম হচ্ছে ফ্ল্যাট বোন। তারপরে এটা হচ্ছে হ্যাঁ, হিস্টোলজিতে বলবা ফ্ল্যাট বোনের ক্যারেক্টারিস্টিক্সটা জানবা, যে মানে আউটার, ইনার কম্প্যাক্ট এন্ড মিডল স্পঞ্জি, ক্যারেক্টারিস্টিক্সটা জানতে হবে। হ্যাঁ, ভেরি গুড। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে তোমার অ্যাটাচমেন্টে যাবে। অ্যাটাচমেন্টের আগে এই যে 3টা পয়েন্ট বললাম, এই 3টা কিন্তু অ্যাটাচমেন্টের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি সেই ইম্পর্টেন্সের ভিত্তিতে সিরিয়ালটা করেছি। তো অ্যাটাচমেন্টটা হচ্ছে গিয়ে তোমার পরে ইম্পর্টেন্ট, বাট স্টারনামের অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্যগুলো হচ্ছে স্টারনাম, এটা বেশি ইম্পর্টেন্ট। স্টারনামের মধ্যে মেইনলি যে মাসেল গুলা পারতে হবে বা যে অ্যাটাচমেন্ট গুলো সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে এই যে পেক্টোরালিস মেজর, এটা না পারলে হবে না, এটা আমাকে ভাইভাতে জিজ্ঞেস করছিল। তারপরে হচ্ছে তোমার স্টার্নোক্লিডোমাস্টয়েডটা জানবা, আর হচ্ছে এটা হচ্ছে সামনের সারফেসে, আর পিছনে হচ্ছে তোমার স্টার্নো হাইওয়েড একটা, স্টার্নো থাইরয়েড একটা, নিচে হচ্ছে স্টার্নো কোস্টালিস একটা, আর এই জিফয়েড প্রসেসে যে ডায়াফ্রাম, আর নিচে হচ্ছে লিনিয়া অ্যালবা, এই কয়েকটা মাসেল পারতে হবে। কি কি বললাম? পেক্টোরালিস মেজর, স্টার্নোক্লিডোমাস্টয়েড, স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড, আর হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসল।
মাসেল, হ্যাঁ। তারপর ডায়াফ্রাম আর হচ্ছে লিনিয়ার অ্যালবা, লিনিয়াল টিপ অফ দ্য জিফয়েড প্রসেস আর কি। এই কয়টা মাস্ট পারতে হবে, বাকিগুলো চাইলে মনে রাখতে পারো, চাইলে না, বাকিগুলো পড়বা, এগুলাতে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এটা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার অ্যাটাচমেন্ট গেল। রিলেশনে এই বডির পোস্টেরিয়র সারফেসের যে রিলেশন, সেটা খুবই ইম্পর্টেন্ট, মানে কি বলবো, ইম্পর্টেন্ট টু দি পাওয়ার কিউব আর কি, মানে ইম্পর্টেন্ট কিউব, ইম্পর্টেন্ট টু দি পাওয়ার 3। তো এই যে এই পিছনের সারফেসে মানে বডির পোস্টেরিয়র সারফেসের রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। রাইট সাইডে পুরাটাই প্লুরা, আর লেফট সাইডে হচ্ছে আপার হাফটা প্লুরা থাকলেও নিচের হাফটা পেরিকার্ডিয়াম থাকবে। এই জিনিসটা ভুল করা যাবে না, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে এটা যদি না বলতে পারো পাস করবে না এরকম। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাটাচমেন্ট গেল, রিলেশন গেল। ক্লিনিক্যাল অ্যানোমালির মধ্যে তোমার স্টারনামে ক্লিনিক্যাল অ্যানোমালি মধ্যে হচ্ছে যেমন দুইটা জিনিস মেইনলি জানতে হয়, একটা হচ্ছে পিজিয়ন চেস্ট, আরেকটা কি বলতো? ফানেল টেস্ট। ফানেল চেস্ট, ভেরি গুড। পিজিয়ন চেস্ট আর ফানেল চেস্ট, এই দুইটা সম্পর্কে ভালো মতো একটা ধারণা নিবা। আর আরেকটা যেটা চাই, আরেকটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, খুব ইম্পর্টেন্ট ম্যানোব্রিয়ামের জন্য, বলতো সেটা কি? বোন ম্যারো কালেকশন। বোন ম্যারো কালেকশন, ভেরি গুড, এটা পারতেই হবে। তো এগুলো হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আমি প্রথমে মেনশন করে দিছি যে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আজকে ক্লাসে মেনশন করবো, কারণ এই ক্লাসটা হচ্ছে মেইনলি তোমাদেরকে কার্ড ওরিয়েন্টেড ক্লাস, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে এগুলো মানে যেগুলো এখন বললাম এগুলো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। এর বাহিরেও আরো অনেক কিছু আছে, তোমরা পড়ার সময় সব পড়বা, কিন্তু এগুলোতে গুরুত্ব দিবা বেশি। আর এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট তোমরা চাইলে মনে রাখতে পারো, মানে যতটুকু পারো করবা। তোমরা তো এটা ফার্স্ট কার্ড দিচ্ছ, তোমাদের আগ্রহ থাকবে বেশি ফার্স্ট কার্ডে, তোমাদের এখন অন্যান্য চাপও কম, মানে পরের কার্ড গুলোতে দেখবা একটু চাপ হয়ে যায়, মানে অনেক পড়া হয়ে যায়, দেখা যায় অনেক পরের কার্ড গুলো অনেক কঠিন হয়, একটু বড় হয়। তো থোরাক্স কার্ডটা অনেক ছোট এবং সহজ, তো এখানে তোমরা সবকিছুই মোটামুটি টিচাররা চায় যে তারা পারুক, স্টুডেন্টরা পারুক। তো এখানে হচ্ছে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে তোমরা মানে ডেভেলপমেন্টটা চাইলে পড়তে পারো, একটা রিডিং দিয়ে যাবা, কোথায় কোন সেন্টার আছে এটা চাইলে একটা রিডিং দিয়ে যাবা। আচ্ছা, আমি আসলে টপিক গুলো বলে যাচ্ছি, তোমাদের যদি কোনো বিষয়ে বোঝার বাকি থাকে বা কোনো কিছু যদি জানতে ইচ্ছা করে সেটা লাস্টে জিজ্ঞেস করবা, আমি সময় দিব। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার, দাঁড়াও, তোমার হ্যাঁ, এই তাহলে এই পয়েন্ট গুলো গেল। অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো পারতে হবে, এটা বলে দিলাম। পার্টস গুলো, প্রত্যেকটা পার্টের মানে পার্টস গুলো 3টা পার্ট, এবং প্রত্যেকটা পার্টের কি কি পার্ট আছে, মানে প্রত্যেকটা পার্টের কি কি জিনিস আছে, কোথায় এলিভেশন আছে, কোথায় ডিপ্রেশন আছে, কোথায় কনকেভ, কোথায় কনভেক্স, কোথায় নচ, কোথায় গ্রুভ, কোথায় মানে কয়টা থাকে, কয়টা সারফেস, কয়টা বর্ডার, সবকিছু জানতে হবে। এরপরে হচ্ছে হিস্টোলজি তো বলে ফেলাম, অ্যাটাচমেন্ট, রিলেশন, ক্লিনিক্যাল অ্যানোমালি, ডেভেলপমেন্ট। স্টারনাম থেকে কারো কোনো কোশ্চেন আছে? আপু অসিফিকেশনটা পড়া লাগবে। হ্যাঁ, অসিফিকেশন হচ্ছে গিয়ে তোমার ডেভেলপমেন্ট যেটা, বা অসিফিকেশন বলতে ডেভেলপমেন্ট বোঝাচ্ছ তাই না? তো ডেভেলপমেন্টটা এখানে তোমার প্রাইমারি সেকেন্ডারিটা তেমন একটা লাগে না, এখানে কোথায় কয়টা সেন্টার আছে এটা মেইনলি লাগে। তো এখানে হচ্ছে তোমার ম্যানোব্রিয়ামে, মানে ম্যানোব্রিয়ামের জন্য হচ্ছে তোমার 2টা সেন্টার, আমি ছবিটা রাখি নাই, ক্লাসটা হচ্ছে আমি মেইন জিনিসগুলোতে ফোকাস করার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে তোমার ম্যানোব্রিয়ামে পাবো 2টা কি বলে 2টা অসিফিকেশন সেন্টার, তারপর হচ্ছে জিফয়েড প্রসেসে পাবো একটা অসিফিকেশন সেন্টার। আর বডির মধ্যে যে আমরা 4টা স্টার নিব্রি পাচ্ছি তাই না, বডি তো 4টা স্টার নিব্রি ফিউশন হয়ে হয়, তো এটার উপরের 2টা স্টার নিব্রি হচ্ছে একটা অসিফিকেশন সেন্টার থেকে, এবং নিচের 2টা হচ্ছে 2টা অসিফিকেশন সেন্টার থেকে। ঠিক আছে, যে আপু কোশ্চেন করছিল বুঝতে পারছো? আপু হিস্টোলজিটা একটু বলতেন। হিস্টোলজি হচ্ছে তোমার বলছিলাম যে স্টার নামের হিস্টোলজি হচ্ছে, স্টার নামে একটা ফ্ল্যাট বোন। স্টার নাম কোন টাইপের বোন, তোমার কোশ্চেনটা আমি তোমাকে লাস্টে কোশ্চেন দেখাবো, বলছি যে স্টার নাম কোন টাইপের বোন। স্টার নাম হচ্ছে একটা ফ্ল্যাট বোন। স্টার নাম ফ্ল্যাট বোন যখন তুমি বলবা তখন বলবে যে বলো তো ফ্ল্যাট বোনের ক্যারেক্টারিস্টিক্স কি, তখন বলবে ম্যাম আউটার ইনার কম্প্যাক্ট এবং মিডল স্পঞ্জি। তারপর বলবে যে মিডল স্পঞ্জি পার্টের ইম্পর্টেন্স কি, তখন বলবে যে ফ্ল্যাট বোনে লাইফ লং মিডল স্পঞ্জি পার্টে রেড বোন ম্যারো পাওয়া যায়, মানে রেড বোন ম্যারো কালেকশন করা যায়। ফ্ল্যাট বোনের ক্ষেত্রে যে মিডল স্পঞ্জি পার্ট থাকে সেখানে হচ্ছে লাইফ লং রেড বোন ম্যারো থাকে। এটাই তোমার হিস্টোলজি থেকে এতটুকুই লাগবে। এখন ফ্ল্যাট বোন হচ্ছে গিয়ে তোমার মরফোলজিক্যাল টাইপ, স্টার নামের মরফোলজিক্যাল টাইপ হচ্ছে এটা ফ্ল্যাট বোন, এটাও একটা মাথায় রাখবা। আর জয়েন্টে আমরা আসতেছি, হিস্টোলজি বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, এতটুকুই লাগবে, তোমরা কোশ্চেন করবা, মানে আমি এত এখন এখানে সব টপিক বলতে পারবো না, আমি হচ্ছে মেইন গুলো বলে যাচ্ছি, তোমাদের বাহিরে কোশ্চেন থাকলে অবশ্যই বলবা। আচ্ছা, এখানে একটা স্লাইড রেখেছি, এটা একটু জানার জন্য যে ধৈর্যশীলকে প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া, এখানে মাথায় রাখবা হিসাব ছাড়া, এটা দেখানোর জন্যই। তারপর হচ্ছে গিয়ে রিবের মধ্যে তোমাকে সেম অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো জানতে হবে, সাইড ডিটারমিনেশন পারতে হবে। এখানে সাইড ডিটারমিনেশনটা মাস্ট, কারণ রিব আমাদের বডিতে পেয়ার করে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। তারপর টিপিক্যাল নাকি অ্যাটিপিক্যাল এটা মাস্ট পারতে হবে, পার্টস গুলো মাস্ট পারতে হবে, হিস্টোলজি মাস্ট পারতে হবে। এরপর আসে অ্যাটাচমেন্টে কিছু জিনিস পারলেও চলবে, মানে কিছু জিনিস না পারলেও চলবে, কিন্তু আবার কিছু জিনিস পারতেই হবে। আর রিলেশন কয়েকটা জিনিস জানতে হবে, এখন আমি একটা পর একটা আসি। অ্যানাটমিক্যাল পয়েন্ট যেটা,
অ্যানাটমিক্যাল পয়েন্টও লিখে নিতে পারো চাইলে। এখানে হচ্ছে বলবা যে অ্যান্টেরিয়র এন্ড ইজ মার্কড বাই অ্যান ওভাল গ্রুভ, ঠিক আছে, অ্যান্টেরিয়র এন্ড হ্যাজ অ্যান ওভাল গ্রুভ, এটা বললেও চলবে। তারপরে হচ্ছে পোস্টেরিয়র এন্ড হ্যাজ অ্যান হেড অ্যান্ড নেক অ্যান্ড টিউবারকল, এটা পোস্টেরিয়র এন্ডের কথা বলবা, অ্যান্টেরিয়র এন্ড বলবা, পোস্টেরিয়র এন্ড বলবা। তারপর বলবা যে আউটার সারফেস ইজ কনভেক্স আউটওয়ার্ড অ্যান্ড ইনার সারফেস ইজ কনকেভ ইনওয়ার্ড। আচ্ছা, আর আরেকটা জিনিস বলতে পারো, এটা হচ্ছে আরেকটা জিনিস বলতে হবে মাস্ট, এটা হচ্ছে তোমার সাইড ডিটারমিনেশনও বলবা, অ্যানাটমিক্যাল পয়েন্টসও বলবা, সেটা হচ্ছে কোস্টাল গ্রুভ। কোস্টাল গ্রুভ লাইস নিয়ারার টু দ্য ইনফিরিয়র বর্ডার ইন দ্য ইনার সারফেস, ঠিক আছে। এই কয়টা পয়েন্ট আমি আবার রিপিট করছি। অ্যান্টেরিয়র সারফেস ইজ মার্কড বাই অ্যান ওভাল গ্রুভ, এখানে অ্যাড করতে পারো ফর দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য কোস্টাল কার্টিলেজ, এটুকু চাইলে বলতে পারো। এরপরে হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, যেটা পোস্টেরিয়র এন্ড হ্যাজ হেড নেক অ্যান্ড টিউবারকল, outer surface is convex outward, inner surface is concave inward, and coastal groove lies nearer to the inferior border in the internal surface, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো। সাইড ডিটারমিনেশনে এই ইনার মানে লোয়ার কি বলে কোস্টাল গ্রুভ, যেটা এটা মাস্ট বলতেই হবে। সাইড ডিটারমিনেশনে অ্যানাটমিক্যাল পয়েন্টস এর কয়টা পয়েন্ট বলবা, প্লাস এই নিচের এই পয়েন্টটা মানে কোস্টাল গ্রুভের পয়েন্টটা অবশ্যই বলবা, কারণ এই কোস্টাল গ্রুভের পয়েন্টটা না বললে এই রিপটাকে তুমি যদি উল্টা করে ধরো তাহলে বোঝার উপায় নেই। কোস্টাল গ্রুভটা যদি সম্পর্কে তোমার ধারণা না জানা থাকে কোস্টাল গ্রুভ সম্পর্কে, তো এই জন্য কোস্টাল গ্রুভটা সাইড ডিটারমিনেশন অবশ্যই বলবা, যেটা হচ্ছে তোমার ইনার সার্ফেস থাকবে এবং ইনফেরিয়র বর্ডারের কাছাকাছি থাকবে। এরপরে হচ্ছে এটা টিপিক্যাল নাকি অ্যাটিপিক্যাল, সেটা খুবই ইম্পর্টেন্ট। মানে তোমার মানে টিপিক্যাল নাকি অ্যাটিপিক্যাল, কোনটা টিপিক্যাল কোনটা অ্যাটিপিক্যাল, এটা তোমাকে পারতেই হবে, এক কথায় পারতেই হবে। তো টিপিক্যাল বলো তো, রিবের টিপিক্যাল কোনটা কোনটা, কতটুকু, বা কোন 3rd to কোনটা? 9। 3rd to 9th, ভেরি গুড, 3 থেকে 9। এটা জানতে হবে। তাহলে এটা কি কি বলতো, এটা কি টিপিক্যাল নাকি অ্যাটিপিক্যাল? আপু এটা টিপিক্যাল। এটা হচ্ছে টিপিক্যাল, ভেরি গুড। টিপিক্যাল তোমাকে হচ্ছে একটা জিনিস, আচ্ছা ওটা আমি ইয়া করবো, মানে কার্ডের ইয়েটা সিকোয়েন্সটা আমি লাস্টের দিকে বলছি। তো এই হচ্ছে গিয়ে তোমার ইয়াটা কি বলে টিপিক্যাল নাকি অ্যাটিপিক্যাল সেটা জানতে হবে। তারপর হচ্ছে পার্টস। পার্টস তো অলরেডি কিছু কিছু অ্যানাটমিক্যাল পয়েন্টস বলে ফেলছে। পার্ট হচ্ছে মেইনলি 3টা, কি কি বলতো? আপু অ্যান্টেরিয়র হেড, পোস্টেরিয়র এন্ড এবং স্যাপ্ট। হ্যাঁ, অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড এবং শ্যাফট। অ্যান্টেরিয়র এন্ডের আরেকটা নাম কি বলতো? এক্সটার্নাল এন্ড, টার্নাল এন্ড। পোস্টেরিয়র এন্ডের ভার্টিব্রাল এন্ড। ভার্টিব্রাল, ভেরি গুড। আর হচ্ছে শ্যাফট। তো এই 3টা হচ্ছে গিয়ে মেইন পার্টস, এবং এই পার্টের সারফেস বর্ডার কোথায় কি আছে এগুলা একদম মানে ঠোঁটের মধ্যে রাখবা। রিব হচ্ছে এই 3টা বোনসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এর মধ্যে হচ্ছে দেখো পোস্টেরিয়র এন্ডটা হচ্ছে মেইনলি, নিচে ছবিটা বড় করে দেখানো হয়েছে, হেড, নেক এবং টিউবারকল, এই 3টা জিনিস যেন কখনোই ভুল না হয়। মানে এই 3টা পার্টের মধ্যে আবার এই হেডটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে হিস্টোলজি। হিস্টোলজি এটাও হচ্ছে এক ধরনের একটা ফ্ল্যাট বোন। এটার মানে স্টারনামের মধ্যে একটা ফ্ল্যাট বোন। এখন অনেকের মনে হতে পারে যে টিচার তোমাকে বলতে পারে যে এখানে ম্যাম মানে এখানে হচ্ছে একটা পোস্টেরিয়র এন্ড আছে, একটা অ্যান্টেরিয়র এন্ড আছে, আবার একটা মিড ইন্টারভেনিং শ্যাফটও আছে। তো এটাতে আমি লং বোনও বলতে পারি, দেখতেও লম্বা। তো লং বোন কেন না? কারণ হচ্ছে এটা একটা ফ্ল্যাট বোন, কারণ তার এই যে ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, যে এটার আউটার এবং ইনার কম্প্যাক্ট থাকবে এবং মিডল স্পঞ্জি থাকবে, ঠিক আছে, এটার জন্যই হচ্ছে সে ফ্ল্যাট। তাছাড়াও আরো কিছু টিপিক্যাল লং বোনের যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে সেগুলো এটা নাই। যেমন তোমার মানে 3টা সার্ফেস 3টা বর্ডার থাকার কথা, এটা যদি লং বোন হতো তাহলে এটা 3টা সার্ফেস 3টা বর্ডার থাকতো, কিন্তু এরকম কিছু এটাতে নাই। তো সেই জন্য এটা হচ্ছে একটা ফ্ল্যাট বোন, এটা লং বোন না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্টে আসি। অ্যাটাচমেন্টটা মেইনলি যেগুলো পড়বা সেটা হচ্ছে ক্রেস্টের, হেডের এই যে ক্রেস্টের অ্যাটাচমেন্টটা মাস্ট লাগবে। বলতো এটা কি কি লিগামেন্ট এখানে? ইন্টারআর্টিকুলার ভেরি গুড, ইন্টার আর্টিকুলার। তোমরা তো অনেক পড়ছো তাহলে, মাশাআল্লাহ। এটা পারা মানে অনেক কিছু পারা। এটা হচ্ছে ইন্টার আর্টিকুলার লিগামেন্ট। তারপর নেকের মধ্যে যে ওই যে পোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দুটো আছে, এই দুটো মাস্ট পারতে হবে, ঠিক আছে। ওই যে অ্যান্টেরিয়র সুপেরিয়র এবং ইনফেরিয়রটা পাবো আমরা, সুপেরিয়র বর্ডারে সুপেরিয়র এবং অ্যান্টেরিয়র সারফেসে ইনফেরিয়রটা, এই যে এটা অ্যান্টেরিয়র সারফেস, এটাতে ইনফেরিয়রটা পাবো। তো আর একটা হচ্ছে টিউবারকলটা। এই 3টার মধ্যে আবার টিউবারকলটা বেশি ইম্পর্টেন্ট। টিউবারকলের যে আর্টিকুলার ফ্যাসেট বা মিডিয়াল আর্টিকুলার পার্ট এবং ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট, যেটা মিডিয়ালটা কেন আর্টিকুলার এটা আমি আমার রিবের ক্লাসে বলছিলাম, তোমরা যদি না বোঝো আমাকে বলো, সমস্যা নাই। তো মিডিয়াল আর্টিকুলার পার্ট এবং ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট, মিডিয়াল আর্টিকুলার পার্টে কার সাথে কার সাথে জয়েন্ট ফরমেশন করে বলো তো?
ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের সাথে ট্রান্সভার্স প্রসেস অফ ভার্টিব্রার সাথে, ভেরি গুড, থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা, আর হচ্ছে তোমার ল্যাটারাল নন আর্টিকুলার পার্টে তোমার ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, আরেকটা যেটা এখানে চলে আসবে। তো এই যেগুলো আমি এখন মুখে উচ্চারণ করলাম এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এর বাইরেও আরো অনেক কিছু আছে, ওগুলা মানে যতটুকু পারো পড়বা বা মুখস্থ করবা, কিন্তু এগুলা ভুল করা যাবে না। এই গেল। আর হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা, এই পোস্টেরিয়র অ্যাঙ্গেল যেটা, সেখানে কিছু মাসেল আছে সেগুলো হচ্ছে পারতে হবে, যেমন থোরাকোলাম্বার ফাসা এবং স্টার্নোকোস্টালিস মাসেল, সরি কি বলে স্যাক্রোআইলিয়াক মাসেল এবং থোরাকোলাম্বার ফাসা, আমি যদি ভুল না বলে থাকি, এই দুটা মাসেল যেটা, এই মাসেল লিগামেন্ট, এই পোস্টেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে ভালো মতো পারতে হবে। অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল যতটা পারো না পারো, পোস্টেরিয়র অ্যাঙ্গেলটা পারতে হবে, এই কয়টাই। আচ্ছা, আর অ্যাটাচমেন্টে এগুলো হচ্ছে মেইনলি লাগবে। তারপরে হচ্ছে গিয়ে রিলেশন হচ্ছে তোমার অন্যগুলো তুমি কতটা পারো না পারো সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোস্টাল গ্রুপের রিলেশন। কোস্টাল গ্রুপের রিলেশন তোমাকে পারতেই হবে, মানে কোস্টাল গ্রুপের রিলেশন যদি না পারো মানে রীতিমতো অপমানিত হবা, ঠিক আছে, মানে ফেল করবা তো করবা, অপমানিত হবা। তো এখানে হচ্ছে গিয়ে তোমার মানে যদি টিচার যদি সেরকম পড়ে আর কি, তো এখানে হচ্ছে মানে এই কোস্টাল গ্রুপটা তোমার ভাইভাতেও লাগবে এবং হচ্ছে অস্পিতেও লাগবে। তো অস্পির কিছু কোয়েশ্চেন আমি তোমাকে দেখাবো। তারপরে হচ্ছে কোস্টাল গ্রুপ যেটা, এটার মানে কন্টেন্টটা, এটার রিলেশন, এটা কি কন্টেন্ট বলো তো কোস্টাল গ্রুপের? from above downwards, intercostal vein, intercostal nerve এবং intercostal vein, intercostal artery এবং intercostal nerve। ভেরি গুড, এই তিনটা VAN এভাবে মনে রাখবা। এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস একটু দেখবা, BD 84-তে লেখা আছে যে ইন্টারকোস্টাল আর্টারি এবং ভেইনটা পোস্টেরিয়র, ঠিক আছে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন দেওয়া। তো এটা আমাকে প্রফের আগ দিয়ে একজন টিচার বলেছিলেন এটা পোস্টেরিয়র বলতে, কিন্তু প্রফে গিয়ে যখন আমি বলেছি তখন উনি পছন্দ করেননি। তো এটা একটু খেয়াল রাখবা যে টিচার আসলে কোনটা পছন্দ করে, ঠিক আছে, মানে টিচারের পছন্দটা ম্যাটার্স, এটা সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবচেয়ে না অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা একটু খেয়াল রাখবা। তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্লিনিক্যাল অ্যানোমালি রিবের ক্ষেত্রে তেমন একটা না, যেমন আমি কি রেখেছি স্লাইডে না। আচ্ছা, ক্লিনিক্যাল অ্যানোমালিতে আমি মুখে বলে দিই, ক্লিনিক্যাল একটা হতে পারে তোমার ফ্লেইল চেস্ট, মানে তোমার যদি হচ্ছে রিব গুলো কোনো একটা ক্রাশ ইনজুরি বা সামনে থেকে ধাক্কা লাগলো, অ্যাক্সিডেন্ট হলো, ট্রমা হইলো, সামনে থেকে একটা মানে তোমার বুকে চাপ লাগলো কোনো একটা কারণে, তখন হচ্ছে এই রিব গুলো ভেঙে যেতে পারে। রিব গুলো ভেঙে গেলে তোমার রিবের যে মুভমেন্টটা হওয়ার কথা ঠিক তার অপোজিট মুভমেন্ট হবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, ঠিক অপোজিট মুভমেন্ট হওয়া। তো তখন আমার এক্সপিরেশনের সমস্যা হবে, নিঃশ্বাস নিতে ছাড়তে সমস্যা হবে, আর এই জিনিসটাকে আমরা বলতেছি ফ্লেইল চেস্ট। আচ্ছা, আরেকটা খুব সম্ভবত আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাদের কি কারো জানা আছে আরেকটা কি? সার্ভাইকাল রিব, হ্যাঁ, সার্ভাইকাল রিবও ইম্পর্টেন্ট। এটা একটু, হ্যাঁ, সার্ভাইকাল রিবও করতে পারো, ওটা ভার্টিব্রাতে মেইনলি, এটা রিবে না, যদিও ভার্টিব্রাতে বলে দিব। আচ্ছা, এখনই বলি, সার্ভাইকাল 7 ভার্টিব্রা যেটা, ওটা ট্রান্সভার্স প্রসেস অনেক সময় একটু লম্বা হয়ে রিবের মতো আকার ধারণ করে, তো তখন হচ্ছে কিছু স্ট্রাকচারের সমস্যা হয়। ওটা ফার্স্ট রিব পড়ানোর সময় বলবো, ফার্স্ট রিবের উপরে কিছু স্ট্রাকচার থাকে সেগুলোতে সমস্যা করে, কম্প্রেশন হয়, তো তখন ওটাকে আমরা বলি সার্ভাইকাল রিব। ওটাতে আমি আসবো, আমি আরো ক্লিয়ার করে বলবো কথাটা। আচ্ছা, এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট। রিবের ডেভেলপমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট না, চাইলে মনে রাখতে পারো, না চাইলে নাই। কোথায় কয়টা আছে, শ্যাফটের জন্য কয়টা, দুইটা এন্ডের জন্য কয়টা, এন্ডের মধ্যে আবার হেডের মধ্যে অনেক হয়তো একটা বেশি, এগুলো হচ্ছে একটু জানবা, যে মানে চাইলে মানে ডেভেলপমেন্টটা চাইলে পড়বা, মানে অবশ্যই পড়বা, চাইলে মুখস্থ করবা আর কি। এটা এরপরে হচ্ছে এটা ফার্স্ট ট্রিপ, বলতো ফার্স্ট ট্রিপ টিপিক্যাল নাকি অ্যাটিপিক্যাল? অ্যাটিপিক্যাল। ফার্স্ট ট্রিপ হচ্ছে অ্যাটিপিক্যাল। এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ এবং এটা আমার সেকেন্ড ট্রিপ, এটা লিখিয়ে দেওয়া আছে এই জন্য আর না বললাম। তো ফার্স্ট ট্রিপটা খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যাটিপিক্যাল অনেক সময় টিপিক্যাল রিপ না ধরলেও অ্যাটিপিক্যালটা মানে ফার্স্ট ট্রিপটা ধরে ফেলে। টিপিক্যাল রিপটা সবচেয়ে ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু অনেক সময় কিছু টিচার ফার্স্ট ট্রিপটাকে বেশি প্রেফার করেন। তো এখানে হচ্ছে তোমার মেইনলি যেগুলো লাগবে সে অ্যাটাচমেন্টের মধ্যে, মানে ফার্স্ট ট্রিপেরও সেরকম পার্ট গুলা জানবা, তারপর হচ্ছে হিস্টোলজি তো সেম। আর অ্যাটাচমেন্টের মধ্যে মেইনলি যেগুলো লাগবে সেগুলো বলছে, এই সামনের দিকে সাবক্লেভিয়াস মাসেলটা পারতে হবে। সাবক্লেভিয়াস মাসেল এখানে দেখবে, এখানে হচ্ছে এটা অরিজিন, তাই না, এটার হচ্ছে আরেকটা ইনসারশনটা কোথায় এটা একটু দেখে রাখবা, ইনসারশনটা ওই ক্ল্যাভিকলের সাবক্লেভিয়াস গ্রুপ যে, এটা একটু দেখে রাখবা। এটা ধরলেও ধরতে পারে আর কি, যেহেতু ছোট্ট একটা মাসেল এবং দুইটা ছোট্ট জিনিস ধরলেও ধরতে পারে। তো সাবক্লেভিয়াস মাসেল, এরপরে হচ্ছে তোমার আচ্ছা, আর আরেকটা জিনিস আমি একটু স্কিপ করে আসছি, পার্টের মধ্যে যে স্কেলেনি টিউবারকল আছে, ঠিক আছে, স্কেলেনি টিউবারকলটা মানে ফার্স্ট ট্রিপে যে স্কেলেনি টিউবারকল থাকে এই জিনিসটা না জেনে পরীক্ষা যাওয়া উচিত না,
ঠিক আছে, আমার না টিচাররা বলতেন আমাদেরকে যে ফার্স্ট রিবে স্কেলেনি টিউবারকল আছে এবং সেকেন্ড রিবে দেখো সুপিরিয়র সারফেসে একটা রাফ টিউবারকল আছে। এই জিনিসটা দিয়ে আমরা ফার্স্ট রিব এবং সেকেন্ড রিব চিনি। এইটা না জেনে পরীক্ষায় যাওয়া উচিত না, এটা আমাদের টিচাররা বলতেন। তো ফার্স্ট রিবে হচ্ছে গিয়ে তোমার এই স্কেলেনি টিউবারকল, এই স্কেলেনি টিউবারকলের অ্যাটাচমেন্টটা লাগবে স্কেলেনাস অ্যান্টেরিয়র। অন্যান্য গুলা যেমন স্কেলিনাস মিডিয়া, স্কেলিনাস পোস্টেরিয়র মানে চাইলে মনে রাখতে পারো, কিন্তু অ্যান্টেরিয়রটা মাস্ট মনে রাখতে হবে যে স্কেলেনি টিউবারকলে স্কেলিনাস অ্যান্টেরিয়রটা ইনসারশন হয়। আচ্ছা, স্কেলিনাস অ্যান্টেরিয়র, হ্যাঁ। এরপর হচ্ছে স্কেলিনাস মিডিয়াস, এই যে দেখো পিছনে একটা রাফ সারফেস থাকে স্কেলেনি টিউবারকলের পিছনে, ওখানে হয়। আর আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র বা অনেকে সেরাটাস অ্যান্টেরিয়র বলে, এটার উচ্চারণ এক এক জায়গায় এক রকম ভাবে করা হয়। তো এটার আউটার বর্ডার বরাবর সেরাটাস অ্যান্টেরিয়র বা সেরাটাস অ্যান্টেরিয়রের অরিজিন। এটার যে 8টা ডিজিট থাকে এর মধ্যে ফার্স্ট ডিজিটটা, এটা তোমরা আপার লিম্ব পড়লে বুঝবা, যে এই মাসেলটা সম্পর্কে তোমরা আপার লিম্বে ডিটেইলসে পড়বা, তখন আর ভালো বুঝবা। তো এখানে হচ্ছে ফার্স্ট ডিজিটেশন অফ দ্য সেরাটাস অ্যান্টেরিয়রের অরিজিন হয়, এইটা একটা। এই অরিজিন গুলো মাস্ট, বাকিগুলোও লাগবে, এগুলো মাস্ট। এরপরে হচ্ছে তোমার রিলেশনে আসে, রিলেশনে হচ্ছে নেক অফ দা ফার্স্ট রিব, যেটা নেক অফ দা ফার্স্ট রিবের রিলেশনটা যে কত মানে কোস্টাল গ্রুভ যেরকম ইম্পর্টেন্ট এটাও সেরকম ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে হচ্ছে যে 4টা জিনিস থাকে, এটা সিরিয়ালি মিডিয়াল টু ল্যাটারালি সিরিয়ালি বলতে পারতে হবে, লিখতে পারতে হবে, এটা অস্পিতেও আসবে, ভাইভাতেও আসবে, এবং রিটেনে না পারলে নাম্বার পাবা না। তো এখানে হচ্ছে বলতো এই 4টা সিরিয়ালি যদিও লিখা আছে, তারপরে কেউ একজন বলো দেখি। sympathetic trunk, Sympathetic chain, first posterior intercostal vein, superior intercostal intercostal artery, ventral ramus of the first thoracic nerve. একজন বলো। হ্যাঁ, ভেরি গুড। এই 4টা অবশ্যই পারতে হবে, এটা আমাদের কতবার যে অস্ট্রেতে আসছে আমার ঠিক মনেও নেই, 3-4 বার হবে। বলো। সিম্পাথেটিক ট্রাঙ্ক বলবো, একই কথা, সিম্পাথেটিক চেইন আর ট্রাঙ্ক একই কথা আপু, একটা বললেই চলবে। এটা হচ্ছে তুমি যখন সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ব্যাপারটা পড়বা ব্রেইন আই বলে বা লাস্ট কার যেটা, ওখানে খুব সুন্দর মতো বুঝতে পারবা যে সিম্প্যাথেটিক চেইন জিনিসটা অ্যাকচুয়ালি কি, আর এটাকে কেন ট্রাঙ্ক বলা হয় আর কেন চেইনই বা বলা হয়, এটা তখন খুব ভালো মতো বুঝবা। এখন এতটুকু জানো যে দুইটা একই জিনিস, ট্রাঙ্ক এবং চেইন দিয়ে একই জিনিস বোঝায়। আচ্ছা, এইটা। আর এই হেডের আর্টিকুলেশনটা লাগবে, এটা আমি জয়েন্টে বলবো আবার, সমস্যা নেই। রিলেশনটা কন্টিনিউ করি, রিলেশন হচ্ছে নেক অফ দ্য ফার্স্ট স্টেপ, যেটা এটা জানতে হবে। এবং এই যে স্কেলিনাস টিউবারকলের বা স্কেলেনি টিউবারকলের অ্যান্টেরিয়রে একটা গ্রুভ পাওয়া যায় এবং পোস্টেরিয়রে একটা গ্রুভ পাওয়া যায়, এই গ্রুভের রিলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যান্টেরিয়র গ্রুভের রিলেশন কি বলতো? subclavian vein ভেরি গুড। আর পোস্টেরিয়রটা আর subclavian artery আর হচ্ছে আপু lower trunk of brachial plexus। ভেরি গুড, লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, এটা সাথে বলতে হবে। সামনে ভেইন, পিছনে আর্টারি, এই জিনিসটা পারতে হবে। এবং ওই যে সার্ভাইকাল রিবটা স্কিপ করে আসছি, সার্ভাইকাল রিবটা হচ্ছে তোমার বলছিলাম 7th সার্ভাইকাল ভার্টিব্রা, যেটা এটা তো তোমার ফার্স্ট রিবের এই বরাবর ফার্স্ট ভার্টিব্রা থাকবে, তাই না? ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, এর উপরেই না তোমার সার্ভাইকাল রিবটা সার্ভাইকাল ভার্টিব্রা থাকবে। তো ওই ভার্টিব্রা থেকেই তো তোমার সার্ভাইকাল রিবটা একটা মানে অ্যাবনর্মাল কন্ডিশনে হতে পারে। তো সেক্ষেত্রে তোমার যেই স্ট্রাকচার গুলাকে কম্প্রেশন করবে সেগুলোই তোমার এই যে পোস্টেরিয়র গ্রুভ বরাবর, মানে পোস্টেরিয়র গ্রুভে যে স্ট্রাকচার গুলো থাকে ওগুলাকেই কম্প্রেশন করবে। কথাটা উল্টাই বলছে, যে পোস্টেরিয়র গ্রুভে যে স্ট্রাকচার গুলো থাকে ওগুলাকেই কম্প্রেশন করবে। দ্যাট মিনস সাবক্লেভিয়ান ভেইন এবং লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, এগুলাতে কম্প্রেশন করার কারণে কি কি সমস্যা হবে এটা জানতে হবে। ঠিক আছে, এই যেমন সাবক্লেভিয়ান ভেইনের কারণে লিম্বে ভেনাস ড্রেনেজের সমস্যা হবে, এবং লোয়ার সাবক্লেভিয়ান আর্টারিতেও কিছুটা কম্প্রেশন হয়। আর সাবক্লেভিয়ান আর্টারিতে হলে ভেনাস মানে সরি আর্টারি সাপ্লাইয়ের সমস্যা হবে। এবং আরেকটা যেটা লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, সেটাতে হচ্ছে তোমার আর্মের মিড মানে ফোর আর্মের মিড যে পোর্শনটা, মিডিয়াল যে পোর্শনটা, এখানে নাম্বনেস, পেইন, প্যারাস্থেসিয়া এরকম হবে, মানে একটা ঝিম ধরে আছে এরকম লাগবে। নাম্বনেস ওটাকে বলে, প্যারাস্থেসিয়া মানে অ্যানেস্থেসিয়া না পুরাপুরি, মানে পুরাপুরি অবশ্যই হয়ে যাবে না, কিন্তু একটু যে জানো যারা মানে যাদের সবারই অভিজ্ঞতা হয়েছে পা ঝিম ধরে থাকা বা এরকম হাত পা ঝিম ধরে থাকা, তারা ভালো বুঝবা। তো এইটা হচ্ছে তোমার ওই কন্ডিশনটা হয় আর কি, লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাসে কম্প্রেশন হলে। এই কয়টা রিলেশন আর অ্যাটাচমেন্টে এই কয়টা মোটামুটি লাগবে। আর ফার্স্ট রিবে গেল এটা। আর সেকেন্ড রিবের হচ্ছে তোমার এই যে সুপিরিয়র সার্ভিসের একটা রাফ টিউবারকল থাকবে, এইটা জানতে হবে। এর বাহিরে অন্য কিছু জানো আর না জানো মানে আমি বলবো খুব একটা দরকার নেই, কিন্তু এই জিনিসটা জানতে হবে, মানে তোমাকে অ্যাটলিস্ট চিনতে হবে যে সেকেন্ড রিব কোনটা। ঠিক আছে, চিনার জন্য এটা লাগবে। অনেক সময় যদিও বলে যে সেকেন্ড রিবটা হচ্ছে ফার্স্ট রিবের ডবল, ফার্স্ট রিব সবচেয়ে ছোট, ফার্স্ট রিবের অ্যান্টেরিয়র এন্ডটা হচ্ছে থিকার, ব্রডার, পিটেড,
পোস্টেরিয়র এন্ডে হচ্ছে গিয়ে হেডটা রাউন্ডেড, অনেক কিছু ফিচার আছে, এগুলো তোমরা পড়লেই বুঝবা। তো এগুলো অনেক মানে আছে, কিন্তু এভাবে হচ্ছে গিয়ে ফার্স্ট রিব এবং সেকেন্ড রিব পার্থক্য করা যায়। আবার সেকেন্ড রিব, থার্ড রিব বা অন্যান্য রিবের সাথে সেকেন্ড রিবটা পার্থক্য করার জন্য বা ডিফারেন্স করার জন্য রাফ টিউবারকলটা জানতে হবে। কারণ এটা ছাড়া সেকেন্ড রিব, থার্ড রিব, ফোর্থ রিব দেখা যায় কাছাকাছি মনে হয়, খুব একটা চেনা যায় না। এটাই তো এই তো ভেন্ট্রাল রামাস অফ C8 বলতে C8 টা কি বোঝাইছে এখানে? কোনটা সিট বলতে বুঝিনি আপু। ওই যে ভেন্ট্রাল উপরে হ্যাঁ আচ্ছা, এটা সার্ভাইকাল 8 যে নার্ভ, স্পাইনাল নার্ভ যেটা, সেটা ভেন্ট্রাল র্যামাসও থাকলেও থাকতে পারে। এটা তোমার বলার দরকার নাই, বইয়ে যেটা আছে ওটাই বলবা। এটা অনেক সময় মানে দেখা যায় সব তো একসাথেই থাকে না, তো অনেক সময় একটু একটু রিলেশন আসতেও পারে। এটা যেহেতু ছবিটা আমি বিডি থেকে নিয়েছি, ছবিটা বিডি 84 এখানে দিয়ে দিয়েছে, কিন্তু বইয়ে লেখা আছে যেটা, সেটা হচ্ছে শুধু ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাটা, মানে ভেন্ট্রাল র্যামাস অফ দা ফার্স্ট থোরাসিক নার্ভ, শুধু এটাই বলবা, বাকিটা দরকার নাই। আচ্ছা, তোমাদের রিব শেষ, রিব নিয়ে কারো কোনো সমস্যা আছে? আপু সাবক্লাভিয়ান আর্টারি কম্প্রেশনের ক্ষেত্রে কি হয় সেটা বলতে সাবক্লাভিয়ান আর্টারি কম্প্রেশন হলে লিম্বে আর্টারি সাপ্লাইয়ের সমস্যা হবে। লিম্বে তখন হাত পা যে পচে যায় বলে না, আঙ্গুল পচে যায়, গ্যাংগ্রিনাস চেঞ্জ হবে, নেক্রোসিস হবে, মানে হাতের আর্টারি সাপ্লাইয়ের সমস্যা হবে আর কি। আপু অ্যাটিপিক্যালের মধ্যে কি সেকেন্ড 12 এসব রিবের রিলেশন অ্যাটাচমেন্ট ধরা হয়? না, সেকেন্ড 11, 12 এগুলো তেমন একটা অ্যাটাচমেন্ট রিলেশন ধরা হয় না, এগুলো ধরা হয় না ইউজুয়ালি। তারপরে ফার্স্ট কার্ড যেহেতু তোমরা একবার হলেও মানে রিডিং দিয়ে যাবা যতটুকু মনে থাকে আর কি। আর যদিও বা ধরা হয়, মানে যদিও বা ধরে কেউ, যদি ধরেও ফেলে, না পারলে তেমন একটা মানে পাশ ফেলে কোশ্চেনটা আসে না। তো এটা আজকে যেহেতু মানে এটা খুব একদম ইন্টেন্স পড়া, এই জন্য আমি এটা ইনক্লুড করি নাই। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার রিপ শেষ, লাস্টে আমি আবার টাইম দিব, চিন্তা নেই। আচ্ছা, তোমাদের কি বোরিং লাগতেছে? তোমাদের পার্টিসিপেন্ট কমতেছে? না আপু, ভালো লাগছে তো, আপনি অনেক সুন্দর বলছেন আপু। আচ্ছা, আমার আজকে ইন্টারাকশন তেমন একটা করা হচ্ছে না, কারণ অনেক টপিক, লাস্টে আরো অনেক কিছু দেখানোর আছে, তো এই কারণে। আচ্ছা, আমি তারপরেও হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন রেখেছি, চিন্তা নেই। তো এখন হচ্ছে ভার্টিব্রা। ভার্টিব্রাতে সেম অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো লাগবে। অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো হচ্ছে তোমার বডি লাইস অ্যান্টেরিয়রলি, আর্চ লাইস পোস্টেরিয়রলি, সুপেরিয়র আর্টিকুলার লাইস সুপেরিয়র, সরি এটার আগে 3 নাম্বারে এটা বলবা যে স্পাইনাস প্রসেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড অ্যান্ড ইনফেরিয়রলি, মানে ব্যাকওয়ার্ড ইনফেরিয়রলি অথবা ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, এভাবে বলতে পারো। আর হচ্ছে ট্রান্সভার্স প্রসেস ইজ ডিরেক্টেড ল্যাটারালি ব্যাকওয়ার্ড। ঠিক আছে, এই কয়টা আমি আবার রিপিট করছি। বডি লাইস অ্যান্টেরিয়রলি, আর্চ লাইস পোস্টেরিয়রলি, spinous process is directed backward and downward, and transverse process is directed laterally and backward. আর আরেকটা বলতে পারো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস লাইস সুপেরিয়রলি, এটা পরের ছবিতে ভালো দেখা যাচ্ছে। সুপিরিয়র আর্টিকুলার প্রসেস লাইস সুপেরিয়রলি, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস লাইস ইনফেরিয়রলি। এই কয়টা লাস্টে চাইলে বলতে পারো, এই দুইটা আর্টিকুলার প্রসেস এটা চাইলে বলতে পারো, না চাইলে নাই, কিন্তু মেইনলি বডি, আর্চ, স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেস বলতে হবে। আচ্ছা, আর স্পাইনাস প্রসেস কিন্তু অনেকে উল্টা করে ধরে, এটা কিন্তু নিচের দিকে করে থাকবে, ঠিক আছে? স্পাইনাস প্রসেস পিছন দিকে এবং ডাউনওয়ার্ড ডিরেক্টেড থাকে, এটা কিন্তু অনেকে উল্টা করে ধরে ফেলে, তখন টিচাররা মাইন্ড করতে পারে, এটা উল্টা করে ধরা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে টিপিক্যাল অর অ্যাটিপিক্যাল, বলতো এই ভার্টিব্রা টিপিক্যাল কোনটা? অ্যাটিপিক্যালটা সেকেন্ড আপু ফার্স্ট, তারপর হচ্ছে 9, 10, 11, 12। ভেরি গুড, হ্যাঁ 2 থেকে 8 টিপিক্যাল, বাকিগুলো অ্যাটিপিক্যাল। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে পার্টস। ভার্টিব্রার পার্টস হচ্ছে মেইনলি, মানে তোমরা বলতে অনেকে গুছায় বলতে পারো না, বা অনেকে মানে দেখা যায় অনেক কিছু জানি, গুছায় বলাটা একটু কষ্ট হয়ে যায়। তো এটার পার্টস হচ্ছে কি মেইনলি বলবো, ভার্টিব্রার 2টা পার্ট, একটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আর্চ। তারপর আর্চ মানে বডির যে যে জিনিসগুলো আছে এগুলো বলবা, যেমন কোস্টাল ডেমিফ্যাসেটটা সবার আগে বলতে হবে, কারণ এটা টিপিক্যাল ভার্টিব্রা চিনার একমাত্র উপায়। কোস্টাল ডেমিফ্যাসেট, তারপর হচ্ছে তোমার মানে বডিটার শেপ, যে হার্ট শেপ, এটা বলবা। সুপিরিয়র একটা সার্ভিস আছে, ইনফেরিয়র একটা সার্ভিস আছে, এগুলা বলবা। আর আর্চের মধ্যে হচ্ছে তোমার, আর্চের মধ্যে আবার 2টা পার্ট, আর্চের মধ্যে পেডিকল এবং ল্যামিনা। ঠিক আছে, আর্চ মেইনলি পেডিকল এবং ল্যামিনা দিয়ে তৈরি হয়। এই পেডিকল এবং ল্যামিনা 2টা ফিউশন হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসেস তৈরি করে, কিন্তু মেইনলি আর্চ তৈরি হয় পেডিকল এবং ল্যামিনা দিয়ে, এটা টিচাররা জিজ্ঞেস করেন। তো পেডিকল এবং ল্যামিনা ফিউশন হয়ে ল্যাটারালি ট্রান্সভার্স প্রসেস ফর্ম করে, আর পোস্টেরিয়রলি 2টা ল্যামিনা ফিউশন হয়ে স্পাইনাস প্রসেস ফর্ম করে। আর সুপিরিয়র ইনফেরিয়রে 2টা আর্টিকুলার প্রসেস থাকে, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস।
আর এই যে এই ছবিতে একটু ডেমি ফ্যাসেটটা ভালো দেখা যাচ্ছে। আর এই যে দেখো আর্চের মধ্যে ট্রান্সভার্স প্রসেসে একটা কোস্টাল ফ্যাসেট থাকে, এটাও বলতে হবে, এখানে একটা কোস্টাল ফ্যাসেট থাকে, এটা জানাতে হবে। সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে এখানে একটা মানে ফ্যাসেট থাকবে, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এই দুইটা মানে এই পেডিকলটা বডির সাথে অ্যাটাচমেন্ট হওয়ার কারণে বা বডির সাথে লেগে থাকার কারণে উপর দিকে একটা নচ তৈরি হয় এবং নিচের দিকে একটা নচ তৈরি হয়, সেম নাম, সুপিরিয়র আর্টিকুলার নচ, ইনফিরিয়র আর্টিকুলার নচ। তো কোনটার কি নাম এটা একটু সুন্দর মতো খেয়াল রাখবা, এগুলো হচ্ছে আর্টিকুলার জিনিসপত্র, মানে জয়েন্ট যেগুলো হয় সেগুলোর নামও আর্টিকুলার দিয়ে হয়, আর ট্রান্সভার্সের সাথে যেগুলো জয়েন্ট সেগুলো ট্রান্সভার্স দিয়ে নাম হয়, এগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে পার্টের মধ্যে এটাই মেইন পার্ট হচ্ছে তাহলে বডি আর্চের মেইন পার্ট হচ্ছে পেডিকল এবং ল্যামিনা। এরপর হচ্ছে অ্যাটাচমেন্টের মধ্যে মেইনলি তোমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্ট লাগবে বডিতে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্ট মাস্ট, এগুলো না পারলে, এটা না পারলে হবে না। এরপরে হচ্ছে তোমার এই ট্রান্সভার্স প্রসেসের অ্যাটাচমেন্ট গুলা, এই যে টিপে হচ্ছে গিয়ে তোমার ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, ইনফেরিয়র বর্ডারে হচ্ছে সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, অ্যান্টেরিয়র সার্ফেসে ইনফেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, তারপরে টিপেরটা তো বলে ফেলছি। আর পিছন দিকে আরেকটা মাসল আছে, ঠিক আছে? এই কয়টা এই জিনিস, পিছন দিকের মাসলটা চাইলে মনে রাখতে পারো, পোস্টেরিয়র সার্ফেসটা না চাইলে নাই। মেইনলি ওই তিনটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট কোনটা কোথায় এটা একটু সুন্দর মতো মনে রাখবা, যে টিপে হচ্ছে ল্যাটারাল, ইনফেরিয়র বর্ডারে সুপেরিয়র, অ্যান্টেরিয়র সার্ফেসে ইনফেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে ল্যামিনাতে মেইন যেটা লিগামেন্ট সেটা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভাম, এই জিনিসটা ভুল করাই যাবে না, মানে এই আর্টস থেকে কিছু না পারলে এটা পারতে হবে, যেখানে লিগামেন্টাম ফ্লাভাম থাকে ল্যামিনাতে। এবং স্পাইনাস প্রসেসের কিছু অ্যাটাচমেন্ট আছে, স্পাইনাস প্রসেসের অনেক অ্যাটাচমেন্ট দেখবা, এর মধ্যে মেইনলি যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি বলে ইন্টারস্পাইনাস মাসল এবং হচ্ছে সুপ্রাস্পাইনাস মাসল। সুপ্রাস্পাইনাস মাসলটা আগে বলবা, সুপ্রাস্পাইনাস মাসল, এরপর ইন্টারস্পাইনাস মাসল, ঠিক আছে? এটা কিন্তু ইন্ট্রা বলা যাবে না, এটা হচ্ছে ইন্টারস্পাইনাস মাসল, মানে দুইটা স্পাইনাস প্রসেসের মাঝখানে থাকে, এই জন্য এটা ইন্টার। আপু ওইটা কি মাসেল হবে না লিগামেন্ট হবে আপু? এগুলো ইন্টারস্পাইনাস, এগুলো মাসেলই তো, আমার যতদূর জানা এটা মাসেল। সুপ্রাস্পাইনাস মাসল এবং ইন্টারস্পাইনাস মাসল এগুলো আমি খুব সম্ভবত এটাই জানি, বাকিরা কি বলো? আপু এটা ভিশ্রাম সিং এর বই আপু লিগামেন্ট দেয়া আছে। আপু বইয়ের বিডিতে কি দেওয়া? বিডি তো লিগামেন্ট দেওয়া। আচ্ছা, লিগামেন্ট দেওয়া। আচ্ছা, তাহলে আমি ভুল জানছি, তাহলে এটা হচ্ছে জি আপু, মানে ওইটা লিগামেন্ট পড়েছিলাম, আর আপু ওই যে 7টা মাসেল ছিল, ওই 7টা মাসেল হ্যাঁ ওগুলো এক্সট্রা ছিল, মানে মেইনলি যে, তাহলে এটা লিগামেন্ট, আমি ভুললে মাসেল বলেছি, আই এম সরি। এই দুইটা লিগামেন্ট হচ্ছে ইন্টারস্পাইনাস এবং সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। আচ্ছা, আমি তো বলছিও যে দুইটা স্পাইনাস প্রসেসের মাঝ বরাবর থাকবে, ওটা তো অবশ্যই লিগামেন্টই হওয়ার কথা, মানে আমার মানে মাঝে মাঝে আমার থট ব্লক হয়ে যায়। আচ্ছা, তো তাহলে দুইটা লিগামেন্ট, অবশ্যই দুইটা লিগামেন্ট, কারণ হচ্ছে তোমার যে এটা কেমনে মাথায় রাখবা, এই যে দেখো ইন্টারস্পাইনাস বললাম কি, একটা স্পাইনাস, ধরো এখানে একটু বলি জাস্ট বলার জন্য, ধরো এগুলা টিপিক্যাল, তো এখানে একটা স্পাইনাস প্রসেস এবং আরেকটা স্পাইনাস প্রসেস মাঝখানে যে একটা জয়েন্ট বা মাঝখানে যে একটা জয়েন্ট ফর্মেশন করা, দুইটা স্পাইনাস প্রসেসের মাঝখানেও কিন্তু জয়েন্ট হয়, এই যে জয়েন্টটা যে ফর্মেশন করা, এইটা হচ্ছে তোমার কিছু লিগামেন্ট দিয়ে হয়। তো ওই লিগামেন্ট গুলোর মধ্যে এগুলো পড়ে, যে ইন্টারস্পাইনাস, যেহেতু দুইটা স্পাইনাস প্রসেসের মাঝ বরাবর থাকছে, তো এই জন্য এগুলো হচ্ছে লিগামেন্ট, ঠিক আছে? এটা আমার কিছুক্ষণ আগে আমার মাথায় কাজ করেনি জিনিসটা। তো ইন্টারস্পাইনাস লিগামেন্ট এবং সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, এর বাহিরে কিছু মাসল আছে, এগুলা এর মধ্যে মেইনলি ট্র্যাপেজিয়াস, রম্বয়েডাস এবং ল্যাটিসিমাস ডরসি, এই তিনটা মেইনলি মাথায় রাখতে হবে। এবং বাকি যেগুলো আছে যেমন পোস্টেরিয়র সুপেরিয়র এবং পোস্টেরিয়র ইনফেরিয়র, এগুলা কি জানো, পোস্টেরিয়র ইনফেরিয়র স্কেলিনাস মনে হয়, এটা আমার ঠিক মনে নাই। এর বাহিরে যেগুলো আছে এগুলা হচ্ছে যে চাইলে মনে রাখতে পারো, কিন্তু মেইনলি তোমার ট্র্যাপেজিয়াস, রম্বয়েডাস এবং ল্যাটিসিমাস ডরসি, এই তিনটা মাথায় রাখতে হবে। বাকিগুলো একটু কারো কাছে বই থাকলে একটু বলো তো। সেরাটাস পোস্টেরিয়র সুপেরিয়র এন্ড ইনফেরিয়র মাল্টিফিডাস, ঠিক আছে, ওটা ধরো সেরাটাস, মানে পোস্টেরিয়র সুপেরিয়র আর পোস্টেরিয়র ইনফেরিয়র সেরাটাসটা, ঠিক আছে? এটা চাইলে মনে রাখতে পারো, এটা জাস্ট একটু ক্লাসে উচ্চারণ করার জন্য আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার ইয়াটা মাসেল লিগাম কি বলে অ্যাটাচমেন্ট গুলো। আর রিলেশনের মধ্যে তোমার মেইন যেটা পারতেই হবে, এবং না পারলে মানে এক কথায় হচ্ছে, মানে কোস্টাল গ্রুপ যেরকম ইম্পর্টেন্ট, নেক অফ দা ফার্স্ট ট্রিপের রিলেশন যেরকম ইম্পর্টেন্ট, এটাও সেরকম ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, এই ভার্টিব্রাল ফোরামেনটা এবং ইন্টারভার্টিব্রাল ফোরামেন, এই দুইটার রিলেশনটা জানতে হবে। তো ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি পাস করে বলো তো? স্পাইনাল কর্ড উইথ স্পাইনাল কর্ড। আরেকজন, হ্যাঁ একজন বলেছে স্পাইনাল কর্ড, আরেকজন কি যেন বলছিলেন? আপু স্পাইনাল কর্ড এন্ড ইটস মেনিনজেস।
ভেরি গুড। হ্যাঁ, এই যে উইথ মেনিনজেস বা অ্যান্ড ইজ মানে অ্যান্ড মেনিনজেস যেটা, ইটস মেনিনজেস যেটা, এটা বলতে হবে। ঠিক আছে, এই মেনিনজেসটা বাদ দেওয়া যাবে না, মেনিনজেসটাও বলতে হবে। তো এখানে কি কি, স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস, এভাবে অ্যান্সার দিবা। আর হচ্ছে তোমার ইন্টারভার্টিব্রাল ফোরামেন যেটা, ইন্টারভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট বলো তো। স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ, স্পাইনাল ভেরি নার্ভ গুড। এটা উইথ ইটস মেনিনজেস। হ্যাঁ, এখানে মেনিনজেসটা বলতে হবে না, কারণ ভেন্ট্রাল এন্ড মেনিনজেসটা শুধু স্পাইনাল। ডরসাল ল্যামাই অফ স্পাইনাল নার্ভ। হ্যাঁ, এখানে এখন ডর্সাল ভেন্ট্রাল ল্যামাই অফ স্পাইনাল নার্ভটা হচ্ছে গিয়ে তোমার লোয়ার ভার্টিব্রার জন্য, থোরাসিক ভার্টিব্রাতে না। এটা হচ্ছে তোমার বইটাতে অ্যাজ এ হোল লিখছে, তো তুমি যেখান থেকে পড়ছো আমি জানি বিডিতে এভাবে লেখা আছে, কিন্তু কথা হচ্ছে যে তোমার স্পাইনাল নার্ভটা তুমি যখন পড়বা, স্পাইনাল নার্ভের ফর্মেশন বা স্পাইনাল নার্ভের ডিভিশন গুলো যখন পড়বা, তখন খুব ভালো মতো বুঝতে পারবা যে ব্যাপারটা কি। তো এখানে আমি এতটুকু তোমাদেরকে জানাই রাখি, সেটা হচ্ছে যে স্পাইনাল নার্ভ যেটা, স্পাইনাল নার্ভটা হচ্ছে গিয়ে তোমার এখানকার কন্টেন্ট মেইনলি থোরাসিক ভার্টিব্রা, তো এটা তো থোরাসিক ভার্টিব্রা পড়তেছে মেইনলি। থোরাসিক ভার্টিব্রা ইন্টারভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট হচ্ছে স্পাইনাল নার্ভ। আর নিচের দিকে যেমন লাম্বার ভার্টিব্রা থেকে শুরু করে স্যাক্রাল ভার্টিব্রা, নিচের দিকে যে ভার্টিব্রা গুলো আছে ওগুলাতে তোমার ডর্সাল ভেন্ট্রাল ল্যামা গুলো আসে। তো তোমার টিচার যদি কখনো জিজ্ঞেস করে, হয়তোবা অনেক সময় একটু জানার জন্য জিজ্ঞেস করতেই পারে, যে যদি বলো যে স্পাইনাল নার্ভ, তখন যদি জিজ্ঞেস করে যে আর কিছু থাকে না, তখন তোমরা আনসার দিবা, কিন্তু প্রথম কথা স্পাইনাল নার্ভ বলবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার রিলেশন গেল, রিলেশন এই দুটাই মেনে লাগবে। এরপর হচ্ছে ক্লিনিক্যাল অ্যানোমালি, যেটা ক্লিনিক্যাল অ্যানোমালি ভার্টিব্রার জন্য তোমার একটাই লাগবে মেইনলি, আমি ছবিটা রাখছি। ক্লিনিক্যাল অ্যানোমালিতে হচ্ছে তোমার এই যে ডিস্ক প্রোলাপস যে জিনিসটা, এই জিনিসটা খুব ভালো মতো জানতে হবে। এই বলতো ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা, এটা কি কি দিয়ে তৈরি হয়, বা এটা স্ট্রাকচারটা বলতো। আপু সেন্ট্রালি নিউক্লিয়াস পালপোসাস এবং পেরিফেরালি হচ্ছে ফাইব্রাস অ্যানুলাস। হ্যাঁ, ভেরি গুড, ফাইব্রাস। আচ্ছা, ভেরি গুড, আমরা পড়েছি অ্যানুলাস ফাইব্রোসাস। আচ্ছা, আপু ওইটাই মানে একটু উল্টা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, একই কথা, ওটা বললেও হবে। তো নিউক্লিয়াস পালপোসাস আর হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, ভেরি গুড। এটা এই জিনিস দিয়ে হচ্ছে তোমার ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা তৈরি, সরি ইন্টারভার্টিব্রাল ডিস্ক তৈরি হয়। তো এই অ্যানুলাস ফাইব্রোসাস যেটা বাহিরের দিকে, এটা হচ্ছে তোমার কোলাজেন ফাইবার দিয়ে তৈরি হয় এবং এটা অনেক শক্তপোক্ত একটা জিনিস। আর ভিতরের দিকে যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার যে নিউক্লিয়াস পালপোসাস, এটাতে একটা সুন্দর একটা কন্টেন্ট থাকে, এটার নাম হচ্ছে হায়ালুরনিক অ্যাসিড। এই হায়ালুরনিক অ্যাসিড থাকার কারণে এটা সেমি সলিড হয়, মানে এটা তোমার কঠিন পদার্থ হয় না, তরল পদার্থের কাছাকাছি, অর্ধ তরল হয় আর কি। তো এটা হওয়ার কারণে, হ্যাঁ, তো কোনো কারণে তোমার বসা ওঠা বা কোনো কারণে যদি কম্প্রেশন হয় ইন্টারভার্টিব্রাল ডিস্কে, এটা বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়, বা কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, যে কোনো কারণে যদি কম্প্রেশন হয় বা চাপা লাগে, তখন তোমার বাহিরের যেই অ্যানুলাস ফাইব্রোসাসটা ফেটে যায়, অ্যানুলাস ফাইব্রোসাসটা রাপচার হয়ে যায়। তো রাপচার হয়ে যাওয়ার কারণে তোমার ভিতর থেকে যে নিউক্লিয়াস পালপোসাসটা, এটা বাহিরে বের হয়ে আসে। তো বাহিরে বের হয়ে আসার একটা ডিরেকশন আছে, এটা মানে মোস্টলি পোস্টেরো ল্যাটারালি মানে প্রোলাপসটা হয়। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কের যে প্রোলাপশনটা, এটা মেইনলি পোস্টেরো ল্যাটারালি হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এটা পোস্টেরো ল্যাটারালি হয়। এটা আমাকে বা কাকে জানি ধরেছো, আমার ঠিক মনে নেই। এটা হচ্ছে পোস্টেরো ল্যাটারালি। আর হওয়ার কারণে সমস্যাটা কি, দেখো, এটা পোস্টেরো ল্যাটারালি ডিসপ্লেস হওয়ার কারণে বা প্রোলাপসড হওয়ার কারণে এই যে তোমার স্পাইনাল নার্ভ, এই স্পাইনাল নার্ভে গিয়ে কম্প্রেস করে। কারণ এর ঠিক সামনেই তো তোমার ইয়েটা আছে, মানে সরি, এর ঠিক পিছনেই তো তোমার এই স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভটা বের হচ্ছে। তো এখানে গিয়ে সে সমস্যা করতেছে, কম্প্রেস করতেছে। তো স্পাইনাল নার্ভে কম্প্রেস করার কারণে তোমার ওই নার্ভটা যেখানে যেখানে সাপ্লাই দেয়, ওখানে ওখানে ব্যথা করবে, অথবা অনেক সময় সেন্সেশনটা লস হয়ে যাবে, যে ওখানে মানে টাচ করলে বুঝতে পারবে না, এরকম হতে পারে। তো এটার একটা মোস্ট কমন সিনারিও হচ্ছে সায়াটিকা। এটা তোমার থোরাক্সিকে তেমন একটা হয় না, থোরাসিকে তোমার লাম্বারে বেশি হয়, এই জন্য এটা বললাম না এখানে। তো এর মধ্যে মেইনলি যেগুলা তোমার একটা নার্ভ আছে স্পাইনাল নার্ভের, কিছু স্পাইনাল নার্ভ দিয়ে একটা নার্ভ নিচের দিকে থাকে, ওটাকে বলে সায়াটিক নার্ভ, অনেকে বলে সায়াটিক নার্ভ, এক একজন একটা উচ্চারণ করে। ওই নার্ভে কম্প্রেশন হওয়ার কারণে লোয়ার লিম্ব বা পায়ে সেন্সেশনটা নষ্ট হয়ে যায় বা ব্যথা করে, ওই বা নামনেস, পেইন, এগুলো যে হয়, প্যারাস্থেশিয়া যেগুলো একটু আগে বললাম, এই জিনিসটা হয়, ওটাকে আমরা বলি সায়াটিকা, মানে সায়াটিক নার্ভে কম্প্রেশনের কারণে ওটা হয় সায়াটিকা। তো ওইটাও হয় ডিস্ক প্রলাপসের জন্য। কিন্তু থোরাসিকের ক্ষেত্রে এটা আসবে না। টিচাররা যদি কখনো জিজ্ঞেস করে যে এই সেম জিনিস যদি নিচে হয়, লাম্বার এরিয়াতে যদি হয়, তখন একটা কন্ডিশন হয়, এটা নাম বলো, তখন ওটা সায়াটিকা। সায়াটিকা কি, সায়াটিক নার্ভে কম্প্রেশন। ঠিক আছে, এই জন্য বলে রাখলাম আর কি, জাস্ট মানে একটু বেশি এটা অনার্স পাওয়ার জন্য। মানে আমার বিশ্বাস তোমরা সবাই অনার্স পাবা, তোমাদের রেসপন্স দেখে মনে হয়। আহ না পেলেও কেউ ফেল করবা না, ইনশাল্লাহ সবাই ভালো করবা। ফেল করলেও তোমরা সবাই হচ্ছে জেনে শুনে ফেল করবা। কিছু ফেল হয় একদম না জানা ফেল, কিছু ফেল হচ্ছে জানা ফেল। ঠিক আছে, তো আমি আমি জানা ফেলটাকে হচ্ছে গিয়ে ইয়া করি, উৎসাহ দেই, তারা আরো ভালো জানে অন্যদের চেয়ে।
আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার এই যেটা গেল ডিসপ্রলাপস মানে ক্লিনিক্যাল অ্যানোমালিটা বললাম। এখানে একটা যে স্কিপ করে আসছে সেটা হচ্ছে তোমার অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। যেটা অ্যাটিপিক্যাল ভার্টিব্রার জন্য বইটা থ্রুলি যদি নাও পড়ো, তাও এই ছবিটা ফিগারটা খেয়াল করবা, মানে ফিগারে যেই যেই জিনিসগুলো চিহ্নিত করে দিচ্ছে এগুলা মাস্ট মনে রাখবা। এখানে আমি একটু সব বলা সম্ভব না, আমি হচ্ছে আমি দুইটা পয়েন্ট তোমাদেরকে মানে একদম ইয়ে করে দেই, মানে হাইলাইট করে দিই। সেটা হচ্ছে তোমার এই যে কোস্টাল ফ্যাসেটটা কোনটার ক্ষেত্রে কিরকম সেটা দেখবা। আর হচ্ছে এই যে ট্রান্সভার্স ফ্যাসেটটা আছে কিনা, ট্রান্সভার্স প্রসেসটা দেখতে কিরকম। ঠিক আছে, এই তিনটা কথা, সরি দুইটা না তিনটা কথা, যে কোস্টাল ফ্যাসেট, ট্রান্সভার্স প্রসেসের ফ্যাসেটটা এবং ট্রান্সভার্স প্রসেস নিজে দেখতে কিরকম, এই তিনটা কথা মানে এই তিনটা পয়েন্টে নজর দিয়ে এই জিনিসগুলো পড়বা। মানে স্ট্রাকচারটা আগে ঠিক করবা, এরপর তোমরা স্ট্রাকচারের জিনিসগুলো বসাই দিবা কোথায় কি বলবা। ঠিক আছে, অ্যানাটমিটা খুব মজার এই জন্য যে তোমরা আসলে মানে একটা জিনিস একটা সিস্টেমে সাজায় ফেলা যায়, তারপর তুমি খাপে খাপে বসাই দিলা কোথায় কি হয়। আচ্ছা, এটা আমি একটু রেখেছি লাস্টের দিকে একদম ইয়াতে, এই কারণে যে লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং ভদ্রভাবে ওদের পরিহার করো। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলি বিশেষ করে ইম্পর্টেন্ট, কারণ নতুন ইউনিভার্সিটি লাইফে হচ্ছে গিয়ে এই বিভিন্ন সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি। তো কোনো একটা সমস্যা হওয়ার আগে সেটার মানে ওই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সমস্যা হওয়ার আগেই তুমি হচ্ছে গিয়ে যাতে না হয় সেই ব্যবস্থা নিবা। তো এই জন্য ধৈর্য ধারণ করবা এবং ভদ্রভাবে পরিহার করবা, চুপ করে থাকবা। মানে আমি আপু মানে দুইটা ভার্টিব্রার ভিতরে কয়টা জয়েন্ট ফরমেশন করে? কি করে? দুইটা ভার্টিব্রার ভিতরে কয়টা জয়েন্ট ফরমেশন করে? হ্যাঁ, আমি জয়েন্টে আসছি ভাই। আমি হচ্ছে এতক্ষণ ধরে তিনটা ভার্টিব্রা বললাম, এখন জয়েন্টটা একটা স্লাইডের মধ্যে আমি সব বলে ফেলছি আহ কম সময়ের মধ্যে। আমি আর বেশি সময় নিব না, ঠিক আছে? তোমাদের অলরেডি পার্টিসিপেন্টস কমে যাচ্ছে, হয়তোবা আমি আসলে তেমন পারি না যদিও। এখানে হচ্ছে গিয়ে তোমার জয়েন্টে তোমার মেইনলি যেগুলো লাগবে, মানে যেগুলো লাগবে না, কি কি জয়েন্ট আছে এটা হচ্ছে আমি তোমাকে বলে যাচ্ছি। দেখো, ফার্স্টে হচ্ছে স্টার নামে একটা জয়েন্ট হয় হচ্ছে ক্ল্যাভিকুলের সাথে। ক্ল্যাভিকুলের যে জয়েন্টটা সেটাকে বলে আমরা স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। এইটা বলতো কোন ভ্যারাইটি? স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। জয়েন্ট, ভেরি গুড। তো এই যে তোমার মানে তোমাকে যদি বলে এটা কি জয়েন্ট, তখন জয়েন্টটার নাম বলবা যে এটা একটা স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। তারপর যদি বলে এই জয়েন্টটা কি টাইপের জয়েন্ট, টাইপ জিজ্ঞেস করলে এরপর বলবা যে এটা স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, তোমরা অনেক সময় দেখা যায় বলে যে বলো তো এটা কি জয়েন্ট, তখন তোমরা বলো যে এটা স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কিন্তু তোমাকে আসলে নামটা জিজ্ঞেস করছে, টাইপটা না। এটা আমরা ভুল করতাম এবং হচ্ছে তাই তোমাদেরকে আগেই বলে দিলাম আর কি। এরপরে হচ্ছে তোমার, আচ্ছা এইটা যদিও না, এইটা হচ্ছে তোমার এই ক্ল্যাভিকুলার নচ, সরি এটা হচ্ছে তোমার জগুলার নচ, এটা ক্ল্যাভিকুলার নচ। এরপরে হচ্ছে এটা তোমার ফার্স্ট কোস্টাল কার্টিলেজের জন্য এখানে যেটা হয় সেটা হচ্ছে স্টার্নো কোস্টাল জয়েন্ট, ফার্স্ট স্টার্নো কোস্টাল জয়েন্ট। এবং এটা কি টাইপের জয়েন্ট? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ভেরি গুড। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের মুভমেন্ট হয় না পো, ওইটা মুভমেন্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, ফিক্সড, ভেরি গুড। এই জন্যই তোমার ফার্স্ট অ্যাকসেপ্ট। প্রথম রিপ যদি নড়াচড়া করতো তখন দেখা যেত তুমি নিঃশ্বাস নিচ্ছ, লাং গলায় উঠে যাইতো, বুঝছো ঝামেলা। এই জন্য এটা ফিক্স, মানে যাতে না ভুলো এই জন্য এই কথাটা বললাম। এরপরে হচ্ছে তোমার বাকি যেগুলো আছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এবং সেভেন্থ, এগুলা কি? এগুলো হচ্ছে তোমার স্টার্নোকোস্টাল জয়েন্ট। এবং এটা কি টাইপের জয়েন্ট বলতো? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট হয়? জি আপু, হাইলি মুভেবল না আপু, প্লেন সাইনোভিয়াল হবে। হয়। হ্যাঁ, সাইনোভিয়াল জয়েন্ট মুভমেন্ট হয়, সব সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট হয়। তো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট হয় দুইটা, স্লাইডিং এবং গ্লাইডিং। ঠিক আছে, এটা অনেকে জিজ্ঞেস করে, বলে দিলাম আর কি, জাস্ট টপিকে চলে আসছে বলে দিলাম। তো স্লাইডিং এবং গ্লাইডিং, ঠিক আছে, পিছলা খায় এবং হচ্ছে গ্লাইডিং তো জানোই, এগুলো হয় আর কি। তারপরে হচ্ছে তোমার এই যে মানে এই যে জয়েন্ট একটা করে দেখানো হয়েছে। এরপরে এখানে একটা জয়েন্ট আছে, দেখো এখানে হচ্ছে তোমার এই যে কোস্টোকন্ড্রাল জয়েন্ট বলে এটাকে। কোস্টোকন্ড্রাল জয়েন্ট এটা কি টাইপের জয়েন্ট বলতো? আপু প্রাইমারি প্রাইমারি, ভেরি গুড। এটা প্লেন না, কারণ এখানে যদি মুভমেন্ট হয় তাহলে তো তোমার সমস্যা। মানে এই পুরা তো রিবকে একত্রে একটা ইউনিট হিসেবে মুভ করতে হবে, তাই না? রিব সহ কোস্টাল কার্টিলেজকে। কিন্তু এখানে যদি তোমার একটা সাইনোভিয়াল জয়েন্ট হয়ে যায়, তো তখন তো তোমার এখানেও একটা যদি মুভমেন্ট হয় তাহলে তো তোমার রিব উল্টাপাল্টা হয়ে যাবে, মানে তুমি ঠিক মতো মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না। তো এখানে সেটা হচ্ছে প্রাইমারি, এখানে কোনো মুভমেন্টই হওয়া যাবে না। এখানে কোস্টাল কার্টিলেজ এবং এই কোস্টাল বা রিব যেটা, এই দুটা একটা ইউনিট হিসেবে কাজ করবে, সেজন্য হচ্ছে গিয়ে তোমার এই এটা প্রাইমারি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার পিছনে আসে আস্তে আস্তে। পিছনে হচ্ছে গিয়ে তোমার এই যে রিব, যেটা রিবের সাথে ভার্টিব্রার কিছু জয়েন্ট হয়, ভাইয়া জিজ্ঞেস করছিল, ওখানেই চলে আসছি। না, ওটা একটু পরে, আমি আপাতত এখানে শেষ করি। এখানে হচ্ছে দেখো এই যে রিবের সাথে এই ভার্টিব্রার দুইটা জয়েন্ট হয়, একটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, আরেকটা কি? এটা কি বলতো? ট্রান্সভার্স জয়েন্ট। জয়েন্ট, ভেরি গুড। এই দুইটাই একই টাইপ বলতো?
প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে লক্ষ্য করো রিবের সাথে ভার্টিব্রাল জয়েন্ট ও প্লেন, রিবের সাথে স্টারনামে, রিব তো না মানে কোস্টাল কার্টিলেজের সাথে স্টারনামের জয়েন্ট ও প্লেন, ঠিক আছে? মানে যে মুভমেন্টটা দুটা কিন্তু সেম মুভমেন্ট হয়, এই জন্য সেম জয়েন্টে দেওয়া এখানে। আল্লাহ সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে আর কি, আল্লাহ কোনো ভুল করে নেই, ঠিক আছে? তো তারপরে হচ্ছে যে ব্যাপারটা এরপরে কোনটা, হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে তোমার এই দুইটা ভার্টিব্রা যে জয়েন্টটা, দুইটা ভার্টিব্রাল জয়েন্ট হচ্ছে মানে দুইটা ভার্টিব্রাল জয়েন্ট কয়েকটা জায়গাতে হয়। এখন আমি ওই যিনি যে কোয়েশ্চেন করছিল তারটাতে আসছি, দুইটা ভার্টিব্রাল বডিতে একটা জয়েন্ট হয়। এটা আচ্ছা এমনি সার্বিকভাবে দুইটা ভার্টিব্রাল জয়েন্টকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। ইন্টারভার্টিব্রাল জয়েন্টের বডি বরাবর একটা জয়েন্ট হয়, এই জয়েন্টটা কি দিয়ে হয় বলতো? ভার্টিব্রাল ডিস্ক ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ভেরি গুড। ইন্টারভার্টিব্রাল ডিস্ক কি জিনিসটা, কি ধরনের কার্টিলেজ? আপু ফাইব্রো কার্টিলেজ। ভেরি গুড, যে বলছো মাশাআল্লাহ অনেক ভালো পারো। তো ফাইব্রো কার্টিলেজ। আচ্ছা আর হচ্ছে তোমার ইয়াটা মানে এই যে এই জয়েন্টটা, এটা কি জয়েন্ট বলতো? ইন্টারভার্টিব্রাল জয়েন্ট দিয়ে যেটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস। হ্যাঁ ভেরি গুড, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ভেরি গুড, তোমরা তো অনেক পারো মাশাআল্লাহ। আমি তোমাদেরকে কি পড়াবো বলো? আমি তো অলরেডি এগুলা আরো 1-1.5 বছর আগে পড়ে আসছি, তো তোমরা আমার চেয়ে এখন বেশি পারো। তারপরে হচ্ছে গিয়ে তোমার ইয়াটা কি জানো, এই দুটা গেল। আরেকটা হচ্ছে তোমার এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের একটা জয়েন্ট হয়, যে এই বরাবর আমি কার্সারটা যেখানে রাখছি এটা হচ্ছে তোমার এই আর্টিকুলার প্রসেসের একটা জয়েন্ট হয়। এই জয়েন্টটাকে আমরা বলি হচ্ছে জাইগোম্যাসিস জাইগ্যামোফাইশিয়াল জয়েন্ট, সরি জাইগ্যামোফাইশিয়াল জয়েন্ট, এটার নাম আছে একটা। এটা চাইলে মনে রাখতে পারো, এমনিতে বললেও হবে যে দুইটা আর্টিকুলার প্রসেসের জয়েন্ট। এটা একটা নামও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জাইগ্যামোফাইশিয়াল জয়েন্ট। এটা কি টাইপের জয়েন্ট বলতো? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন জয়েন্ট। ভেরি গুড, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা আরেকটা যেটা হয় সেটা হচ্ছে তোমার এই যে দুইটা ল্যামিনার, স্পাইনাস প্রসেস না, দুইটা ল্যামিনার মধ্যে একটা জয়েন্ট হয়। এই দুইটা ল্যামিনার মধ্যে দিয়ে এই যে লিগামেন্টাম ফ্লাভাম দিয়ে একটা জয়েন্ট হয়। এই জয়েন্টটা হচ্ছে কি একটা ফাইব্রাস জয়েন্ট। এটাকে আমরা বলি সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। এটা চাইলে মনে রাখতে পারো, না চাইলে শুধু ফাইব্রাস জয়েন্ট বললেও হবে। তো তাহলে আমরা দুইটা ভার্টিব্রাল বডির মধ্যে তিন ধরনের মানে তিনটা জয়েন্ট দেখতে পাচ্ছি। টোটাল ইন্টারভার্টিব্রাল জয়েন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি তিনটা জিনিস দেখতে পাচ্ছি, তিনটা জয়েন্ট। তো যে কোশ্চেন করছিল সে একটু কাইন্ডলি বলো তো কি কি তিনটা? মিডিয়ান জয়েন্ট আর লেফট আর রাইট আর্টিকুলার প্রসেসের দুইটা জয়েন্ট, এই মোট তিনটা। হ্যাঁ আরেকটা বলছি, তুমি দুই টাইপের বলো, আরেকটা বলো। ভার্টিব্রাল বডির সাথে একটা মিডিয়ান জয়েন্ট, ভার্টিব্রাল বডির সাথে একটা, দুইটা আর্টিকুলার প্রসেসের মধ্যে একটা, এবং মানে দুইটা আর কি, মেইনলি দুইটা, মানে জিনিসটা তো একই তাই না, এই জন্য একটা বলছি। আর দুইটা স্পাইন ল্যামিনার মধ্যে একটা, এই তিনটা মেইনলি তোমার ভার্টিব্রাল। হ্যাঁ মানে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট বলতে এই তিনটা একসাথে বোঝায় আর কি। কিন্তু টিচার যদি জিজ্ঞেস করে মানে এই তিনটা একসাথে বোঝালেও হচ্ছে গিয়ে অ্যাজ এ হোল এই বডিটাকে মেইনলি ইন্ডিকেট করে সবাই, ঠিক আছে? আপু আরেকবার একটু বলা যাবে? ল্যামিনার হ্যাঁ সাথে অবশ্যই। বলো। ল্যামিনার সাথে কি জয়েন্ট হয়? আচ্ছা আমি আরেকবার বলছি, একজন অলরেডি বলেছো, সেটা হচ্ছে যে তোমার এই যে কি বলে দুইটা ভার্টিব্রাল বডির সাথে যে জয়েন্টটা সেটা হচ্ছে তোমার ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, ঠিক আছে? আচ্ছা এইটাই শুধু ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, সরি, এই দুইটা ভার্টিব্রাল বডির মধ্যে যে জয়েন্টটা এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, এবং এই জয়েন্টটার নাম হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। টাইপ হচ্ছে সেকেন্ড টাইপ, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ইন্টারভার্টিব্রাল জয়েন্টটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে হয়, এবং এটা হচ্ছে প্লেন টাইপ, আমি বারবার উল্টাপাল্টা বলছি। আচ্ছা আবার বলি, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে হয়, এবং এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তারপরে হচ্ছে দুইটা আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের মধ্যে যে জয়েন্টটা এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং দুইটা ল্যামিনার মধ্যে, উপরের ভার্টিব্রাল ল্যামিনা এবং নিচের ভার্টিব্রাল ল্যামিনার মধ্যে একটা জয়েন্ট হয়, এটাকে আমরা বলি সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। এটা যে লিগামেন্ট দিয়ে হয় সেই লিগামেন্টটা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভাম। এটা ঠিক আছে? তোমাদের কনফিউশন ক্লিয়ার? জি আপু। আচ্ছা ভেরি গুড। আর সামনে আমি একটা স্কিপ করে আসছি, আবার খুব ইম্পর্টেন্ট দুইটা স্কিপ করে আসছি আল্লাহ। তো এখানে হচ্ছে তোমার এই যে ম্যানুব্রিয়াম স্টারনামের সাথে একটা জয়েন্ট আছে, এটা কি বলতো? ম্যানোব্রিয়াস স্টার্নাল জয়েন্ট। ভেরি গুড, হ্যাঁ ম্যানোব্রিয়াস স্টার্নাল জয়েন্ট। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি অলরেডি মানে ওই ম্যানোব্রিয়ামের রিলেশনে মানে কি বলে স্টারনামের রিলেশনে ম্যানোব্রিয়ামের রিলেশনটা বলতে ভুলে গেছি। ম্যানোব্রিয়ামের রিলেশনটা মাস্ট লাগবে, এবং এই যে জয়েন্টটা, এই জয়েন্টের রিলেশনটাও লাগবে। এটা পিছনে কি থাকে? এই জয়েন্টের আরেকটা নাম আছে বলতো? অ্যাঙ্গেল অফ লুইস, স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস। ভেরি গুড। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে মানে এই অ্যাঙ্গেলটা সম্পর্কে, মানে এই অ্যাঙ্গেলটা যদি না পারো তাহলে হচ্ছে মোটামুটি হবে না,
মানে হয়নি, মনে করো যে হয়নি পরীক্ষা, ঠিক আছে। তো এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা পারতে হবে। অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটার ইম্পর্টেন্স কি, এটা পিছনে কোন কোন জিনিসের রিলেশন আছে, ওই যে চারটা, এর মধ্যে চারটা মেইনলি, এগুলো হচ্ছে মেইন, মানে বিডি চোরার সাথে দেখবে চারটা আছে, ওই চারটা হচ্ছে মেইনলি, এর মধ্যে অ্যাওটার গুলো ভুল করা যাবে না। আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমার স্টার্নাল বডি এবং জিফার প্রসেসের মধ্যে জিফি স্টার্নাল জয়েন্ট, এটা কি টাইপের জয়েন্ট? প্রাইমারি প্রাইমারি কার্টিলেজ, প্রাইমারি, এটা কি ছিল? সেকেন্ডারি কার্টিলেজিনের জয়েন্ট। সেকেন্ডারি, ভেরি গুড, এই তো তোমরা তো সবই পারো। তো জয়েন্টে মোটামুটি এই কয়টাই। আমি আরেকবার একটু মানে কথা বলি, মানে জাস্ট নামগুলো বলে দিই। তোমার যে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট, বাকিগুলো সব স্টার্নোকোস্টাল জয়েন্ট, মানে সেকেন্ড থার্ড ফোর্থ আর কি। তারপর হচ্ছে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট, জিফি স্টার্নাল জয়েন্ট, কোস্টোকন্ড্রাল, এই যে এটা হচ্ছে গিয়ে তোমার বলছি স্টার্নোকোস্টাল, এটা হচ্ছে কোস্টোকন্ড্রাল, পিছনে গিয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি বলে কোস্টোভার্টিব্রাল, কোস্টো ট্রান্সভার্স, ইন্টারভার্টিব্রাল, দুইটা আর্টিকুলার প্রসেসের মধ্যে যাই কি বলে, একটু আগে বললাম, এখন আর ভুলে গেছি। জাইগোপোফেসিয়াল, হ্যাঁ জাইগামোফাইসিয়াল জয়েন্ট, সরি, জাইগামোফাইসিয়াল জয়েন্ট এটা, আরেকটা হচ্ছে দুইটা ল্যামিনার মধ্যে জয়েন্ট, এই তো। আচ্ছা, এই দেখো, এই তো মোটামুটি আমাদের আজকের টপিক, মেইন টপিকের শেষ। ক্লাসটা যদিও লেন্দি হচ্ছে, কিন্তু আই হোপ তোমাদেরকে কিছু হলেও মানে উপকার হয়েছে। তোমাদেরকে একদম লস গেল নাকি টাইম গুলা? না আপু, ওইগুলো আবার রিভাইজ হয়ে গেলে মনে হচ্ছে মানে ভালো হচ্ছে আপু। মনে হচ্ছে যে আচ্ছা। এখন সোজা দিছে, মনে হচ্ছিল কত পড়া। হ্যাঁ, এগুলো হচ্ছে মেইনলি পড়তে হয়, ওই যে তোমাদের আগে ক্লাসগুলো করলে মানে বুঝবা যে আসলে পড়াগুলো আসলে সিস্টেমেটিক, তোমাকে আগে সিস্টেমটা বুঝতে হবে, তারপর খাপে খাপে লাগাই দিবা আর কি, সব পড়া লাগে না। আচ্ছা, এখন হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে আমাদের মেডিকেলের একটা কোয়েশ্চেন, কার্ডের কোয়েশ্চেন। এখানে আমি জাস্ট এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখানোর জন্য দিয়েছি, কিন্তু তোমাদের মানে সব এক এক মেডিকেলে তো এক এক রকম হয়, তো নাম্বার ডিস্ট্রিবিউশনটা বোঝানোর জন্য মিলে দেওয়া আর কি। তো এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে মানে যদিও এগুলা মানে কোনো কাগজই বা কোনো কোয়েশ্চেন বা কোনো বইয়ের কোনো কিছু আমার না, ঠিক আছে, প্রথমে বলে রাখি, দাগানো কোনোটাই আমার না। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে তোমার ইয়াটা মানে মার্ক ডিস্ট্রিবিউশন যেটা, সেটা দেখো যে প্রত্যেকটা কোয়েশ্চেনে 7 নাম্বার করে থাকে, তাই না? প্রত্যেকটা কোয়েশ্চেনে 7 নাম্বার করে থাকে, এবং হচ্ছে তোমার যেই রিটেনে থাকে হচ্ছে অ্যাজ এ টোটাল 50 মার্ক করে, ঠিক আছে। এবং দেখবা প্রত্যেকটা কোয়েশ্চেনে লেস থাকে, ঠিক আছে, লেস থাকবে, একটা মেইন কোয়েশ্চেন থাকে, যেমন ধরো বাউন্ডারি কন্টেন্ট অফ ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে তোমার এখানকার মেইন কোয়েশ্চেন। তারপরে লেস দিল ড্রয়িং লেভেল টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ, তারপর হোয়াট ইজ স্পার্মিওজেনেসিস, মানে একটা লেস লাগাই দেয়। কোনো কোয়েশ্চেন দেখবা সিঙ্গেল না, ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন মিঙ্গেল। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্টে সব সময় একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে অ্যানাটমিক্যালি এবং ডেভেলপমেন্টালি কিছু জিনিসকে তোমাকে ডেসক্রাইব করতে বলে। 4-5টা থাকে, এর মধ্যে অনেক সময় চয়েস দেয়, অনেক সময় দেয় না, ঠিক আছে। এখানে চয়েস দেয় নাই, অনেক সময় 5টা দিয়ে 4টা দিতে বলে, এরকম হতে পারে। তো এই চয়েসটা দিলে ভালো, না দিলেও ভালো, সমস্যা নেই। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে মাস্ট অনেক সময় অ্যান্সার করা থাকে। এই যে দেখো, এনি আনসার এনি 7 কোয়েশ্চেন্স ইনক্লুডিং 8, মানে এই সরি এখানে 8 নাম্বারটা, সরি শর্ট নোটেরটা অথবা এটা যে কোনো একটা, মানে আমাদের এক এক সময় এক একটা দিত, এখানে 8 নাম্বারটা দিছে এই যে শর্ট নোটের এই কোয়েশ্চেনটা। তো এরকম একটা কোয়েশ্চেন মানে এই দুটার মধ্যে একটা তোমাকে সিলেক্ট করে দেয় যে এর মধ্যে একটা মানে আনসার করতে হবে, যেমন ইনক্লুডিং 8, এখানে বলে দিছে তোমাকে 8 নাম্বারটা আনসার করতেই হবে। তো এর জন্য হচ্ছে মানে এরকম কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো করতে হবে। তো এগুলোর মধ্যে মেনলি শর্ট নোট যেগুলো থাকে, মানে যেগুলো টপিকে শর্ট নোট আসে, ওগুলো ভালো করে খেয়াল রাখবা, কারণ ওগুলো আনসার করতেই হবে, এরকম কোয়েশ্চেন থাকে। আবার হচ্ছে তোমার ডেভেলপমেন্টালি অ্যানাটমিক্যালি যেগুলো ডেসক্রাইব করতে বলে, এগুলো একটু দেখবা। আর এই কোশ্চেনটা মেইনলি তোমার রিটেনের, এখানে হার্ড পার্টে তেমন একটা নাই, মানে আজকের যে ইয়াটা সেটা তেমন একটা গুরুত্ব নাই, জাস্ট মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখানোর জন্য। এটা প্রথম ক্লাস তো, এই কারণে পরের গুলোতে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই তোমাদেরকে আরো ডিটেলসে বলা হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের অস্পির কোয়েশ্চেন কিছু রাখা হয়েছে। অস্পির কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে তোমাদের প্রফের অস্পির কোয়েশ্চেন, ঠিক আছে। লেন্থ গুলা কেমন হবে? রিটেনের কোশ্চেনের লেন্থ, রিটেনের কোশ্চেন গুলার লেন্থটা লেন্থ কেমন কেমন হবে? লেন্থ হচ্ছে তুমি কোয়েশ্চেন, তোমার টাইম কতটা তুমি ম্যানেজ করতে পারো সেটার উপর ডিপেন্ড করে। সব কোয়েশ্চেনে মাস্ট, সব কোয়েশ্চেনে না, মানে অ্যাটলিস্ট 90% কোয়েশ্চেনে ফিগার দেওয়ার চেষ্টা করবে, 1 নাম্বার। তো ফিগার দিলে তোমার অলরেডি তো হাফ পেজ শেষ। এরপরে ওই ব্যাপারে হচ্ছে গিয়ে কিছু কিছু লিখবা, লিখতে গিয়ে তোমার 1.5 পেজের মতো লাগবে। তো সব মিলাই অ্যাজ এ হোল তোমার একটা 7 নাম্বারের কোয়েশ্চেনের জন্য 2 পেজ বা 2.5 পেজ, অনেক সময় 1.5 পেজও হয়ে যায়, এরকম আনসার করলেই হয়। আর অ্যানাটমিতে আমাদের মেডিকেলে বলতেন যে আপ টু ডেট আনসার করতে, মানে সরি মানে এক্সাক্ট আনসার করতে, যতটুকু বলা হয়েছে অতটুকুই আনসার করবা। তো আমরা অতটুকু আনসার করতাম এবং ওনারা ওটাই পছন্দ করতেন, কিন্তু সব মানে শর্ট নোটে হচ্ছে অনেক কিছু দেওয়ার চেষ্টা করতে বলতেন। আর সব কোশ্চেনে মোটামুটি ডেফিনিশন আর ফিগারটা মাস্ট দিতে বলতেন, যে ফিগার অবশ্যই দিবা। তো এগুলা সব লিখলে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 পেজ বা 2.5 পেজের মতো লেগে যায়। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ইয়েটা মানে এখানে কিছু, এটা হচ্ছে প্রফের অস্পি কোয়েশ্চেন, কোন একটা ইয়ারের আমার ঠিক মনে নাই, আমাদের মেডিকেলের বা চট্টগ্রাম বোর্ডের।
এখানে হচ্ছে গিয়ে তোমার জাস্ট রাখার জন্য, ধাঁচটা বোঝানোর জন্য, যে মেডিকেলেরই হোক সবগুলো কিন্তু ঘুরে ফিরে সেম জিনিসই থাকে, ঠিক আছে, বা একটা প্যাটার্ন থাকে, ওইটা বোঝানোর জন্য। তো এখানে দেখো, এখানে হচ্ছে রিব যেটা, এটা দেখো ফার্স্ট হচ্ছে ফার্স্ট রিব দেওয়া, তাই না? এটা ফার্স্ট রিব না? জি আপু। যদি বলি, হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন কিন্তু এটাই থাকে, যে কোনো জিনিস আইডেন্টিফাই করতে বলে, এটা ভিসেরা হোক, বোন হোক। বোনের ক্ষেত্রে সাধারণত একটা এরিয়া চক করে, মানে চক মার্ক এরিয়া করে দেয়, এখানে যদিও নাই। কিছু কিছু বোনের ক্ষেত্রে একটা চক দিয়ে মার্ক করে দেয়, সাদা করে দেয়, তো ওখানে বলে যে আইডেন্টিফাই দ্য চক মার্ক এরিয়া, ঠিক আছে। বা এখন এখানে যেহেতু চক মার্ক দেয় না, এখানে সরাসরি বলে দিচ্ছে আইডেন্টিফাই দ্য বোন, পুরো বোনটাই আইডেন্টিফাই করতে বলছে। তারপর হোয়াট ইজ, আর সবচেয়ে বড় কথা, অস্পির যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু হাতে ধরা যায় না, মানে তুমি সাইড ডিটারমিনেশনের জন্য হাতে নিয়ে কিন্তু দেখতে পারবা না, এটা তোমাকে ওখানে দেখেই বুঝতে হবে। হাতে নিলে টিচাররা মাইন্ড করেন, তো চেয়ারে রাখা থাকবে বা কোনো একটা টেবিলে টুলে রাখা থাকে, তো ওখানে দেখেই, মানে ওখানে চোখ দিয়ে আর কি সাইড ডিটারমিনেশন করবা, হাত দিয়ে ধরতে দেয় না ইউজুয়ালি, তাও দিতে পারে কাউকে কাউকে। তো আইডেন্টিফাই দ্য বোন, তারপর হোয়াট ইজ রিলেটেড টু দ্য অ্যারো মার্ক গ্রুভ। এই যে অ্যারো মার্ক, অনেক সময় অ্যারো দেওয়া থাকে ওখানে, কাগজের তৈরি অ্যারো দিয়ে দেওয়া থাকে, তো অ্যারো মার্ক গ্রুভ যেটা, এটা বলতো এটা কি গ্রুভ? সাবক্লাভিয়াস মাসেলের গ্রুপ। হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে সাবক্লেভিয়াস মাসেলের গ্রুপ। এখানে মানে সরাসরি কিন্তু গ্রুপের কোনো নাম নাই, এই জন্য এখানে আনসারটা এভাবে দিয়েছে, দেখো ইটস রিলেটেড টু দ্য সাবক্লেভিয়াস মাসেল। বা এখানে হচ্ছে সাবক্লেভিয়াস মাসেলের অরিজিনটা হয়, সরাসরি লিখবা যে ইট গিভস অরিজিন টু সাবক্লেভিয়াস মাসেল, এটা সুন্দর করে বইয়ের ভাষায় লিখবা। এটা তো একটা গাইডের থেকে নেওয়া, তো ওখানে যে গাইড লিখছে সে হচ্ছে এভাবে আনসারটা দিয়েছে, তো তুমি তো বই পড়বা, তোমার আনসার স্ট্যান্ডার্ড হবে আরো। তারপরে হচ্ছে গিয়ে স্টার্নোকোস্টাল জয়েন্ট এন্ড কন্ড্রোস্টার্নাল, সরি, নেম দ্য টাইপ অফ জয়েন্ট ইন ফর্মস, মানে কি বলে, এটা স্টার্নামের সাথে কি কি জয়েন্ট গুলো ফর্ম করে, এটা তো অলরেডি পড়ে আসছো, স্টার্নোকোস্টাল আর কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, বোথ আর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা, স্টার্নোকোস্টাল এবং কন্ড্রোস্টার্নাল দুইটা আসলে একই জয়েন্ট, দেখছো আনসারে কি অবস্থা, স্টার্নোকোস্টাল আর কন্ড্রোস্টার্নাল একই জিনিস, এখানে আবার বোথ লিখছে, একটাই জয়েন্ট হয় স্টার্নামের সাথে একটাই জয়েন্ট হয়, সেটা হচ্ছে কন্ড্রোস্টার্নাল, সেটা হচ্ছে তোমার স্টার্নোকোস্টাল জয়েন্ট, ঠিক আছে। স্টার্নোকোস্টাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর এই রিবটা হচ্ছে গিয়ে কোস্টাল কার্টিলেজের সাথে যেটা ফর্ম করে সেটা হচ্ছে তোমার কোস্টোকন্ড্রাল জয়েন্ট, সেই কোস্টোকন্ড্রাল জয়েন্টটা হচ্ছে গিয়ে তোমার প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো এখানে হচ্ছে নামটা ভুল দিয়েছে, বোথ আর প্রাইমারি, ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে স্টার্নোকোস্টাল আর একটা হচ্ছে মানে সরি, একটা কি বললাম, কন্ড্রোস্টার্নাল আর একটা হচ্ছে আচ্ছা দাঁড়াও, কন্ড্রোকোস্টাল, সরি, স্টার্নোকোস্টাল আর কন্ড্রোকোস্টাল, এভাবে এই দুটাই, ঠিক আছে। আমি যদিও মানে হিজিবিজি করে ফেলছি, আমি আবার ক্লিয়ার করে বলছি, এই স্টার নামের দুইটা জয়েন্ট হয় মেইনলি, একটা এই সরাসরি হচ্ছে গিয়ে কোস্টাল জয়েন্ট করে এই মানে কার্টিলেজের সাথে, কোস্টাল কার্টিলেজের সাথে, সেটা হচ্ছে তোমার প্রাইমারি, আর এই কোস্টাল কার্টিলেজ আবার গিয়ে হচ্ছে স্টার নামের সাথে জয়েন করে, সেটাও প্রাইমারি। আচ্ছা, এখন হচ্ছে নেম দ্য অ্যারোমার্ক পার্ট অফ দ্য, এখানে দেখো এখানে একটা স্টার নাম থেকে আসছে, নেম দ্য অ্যারোমার্ক পার্ট অফ দ্য বোন, হোয়াট টাইপ অফ বোন ইট ইজ, নেম দ্য স্ট্রাকচারস রিলেটেড টু দ্য পোস্টার অ্যাসপেক্ট অফ দ্যাট পার্ট। দেখো এখানে অ্যারোমার্ক পার্টটা বলছে, এটা আইডেন্টিফাই করতে বলছে, বলতো এটা কি? ম্যানোব্রিয়াম স্টার্নি। ম্যানোব্রিয়াম স্টার্নি, ভেরি গুড। এটা এটা কোন টাইপের বোন, পুরোটা কোন টাইপের বোন? ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন, ভেরি গুড। নেম দ্য স্ট্রাকচারস আর রিলেটেড টু দ্য পোস্টার অ্যাসপেক্ট অফ দ্যাট পার্ট। ম্যানোব্রিয়ামের পিছনের রিলেশনটা দিতে বলছে, বলতো কি কি রিলেশন, শুরু করলেই বুঝতে পারবো। আপু উপরের দিকে থাকে আর্চ অফ দ্য অ্যাওর্টা, নিচের দিকে থাকে আপু হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা তিনটা ব্রাঞ্চ। ও সরি আপু, নিচের দিকে, হ্যাঁ ঠিক, মানে যা বলছে ঠিক আছে, উল্টা বলছো আর কি। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এখন তোমরা পড়ছো তো, একটু উল্টাপাল্টা হতেই পারে, আমারও হতো, মানে আমার এখন উল্টাপাল্টা হয়, আমি তোমাদের মতো এত পারি না আসলে। তো এই যে নিচের যেটা, নিচের বলে লোয়ার হাফে হচ্ছে কি তোমার আর্চ অফ অ্যাওর্টা, এবং আপার হাফে ব্রাঞ্চ অফ আর্চ অফ অ্যাওর্টা, প্লাস আরেকটা জিনিস থাকে, বলো তো? ব্রাকিওসেফালিক ভেইন। ভেরি গুড, লেফট ব্রাকিওসেফালিক ভেইন মেইনলি, লেফটটা থাকে মেইনলি, রাইটটা আসে না এই পর্যন্ত। আচ্ছা, মার্শাল, তোমাদের কনসেপ্ট আসলে অনেক ভালো, তোমার মানে ওই বয়সে বা তোমাদের ওই টাইমে আমি তোমাদের মতো এত পারতাম না, বুঝছো, তোমরা আসলে অনেক ভালো করবে ইনশাল্লাহ, ক্যারি অন, মানে এভাবে চালিয়ে যাও। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, রিপটা আমার কাছে মনে হলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখো অস্পিতও বেশি ইম্পর্টেন্ট, দেখো বেশি কোয়েশ্চেন রিপ থেকে আসে। তো রিবের মধ্যে হচ্ছে দেখো আরেকটা আসছে, আইডেন্টিফাই দ্য বোন উইথ সাইড ডিটারমিনেশন, নেম দ্য অ্যারো মার্ক এরিয়া, রাইট ডাউন দ্য কন্টেন্টস অফ দ্যাট এরিয়া। এখানে বলতো এটা কোন কি বোন, এটা হচ্ছে টিপিক্যাল রিব। আচ্ছা, বলে দিলাম, এটা সাইড ডিটারমিনেশন করো তো, অনেক টাইম হয়ে গেছে, বলতো এটা কোন সাইডের? লেফট সাইডেড। লেফট সাইড। ভেরি গুড, কেমনে বুঝলা? কোস্টাল গ্রুপ নিচের দিকে আছে। কোস্টাল গ্রুপ, হ্যাঁ ভেরি গুড, এই তো পারছো। আচ্ছা, নেম দ্য অ্যারোমার্ক এরিয়া, অ্যারোমার্ক এরিয়া তো দেখিয়ে ফেলছো। তারপর রাইট ডাউন দ্য কন্টেন্টস অফ দ্যাট এরিয়া, এই যে কন্টেন্ট দেখছো এখানে পোস্টেরিয়র লেখা আছে, কারণ বিডিতে পোস্টেরিয়র লেখা আছে, ঠিক আছে। তো এখন এক এক টিচার এক এক ভাবে নেয় আর কি।
আচ্ছা, তারপরে হচ্ছে দেখো আইডেন্টিফাই দ্য অ্যারো মার্ক পার্ট, নেম ইটস কন্টেন্টস। অ্যারো মার্ক পার্ট এই অলরেডি এই কোস্টাল গ্রুপটা বলছি না, অনেক ইম্পর্টেন্ট, এটা বারবার আসছে। দেখো এটার কন্টেন্টটা আবার এখানে আসছে। দুটো কিন্তু একই মানে 2 বছরের কোশ্চেন, একই ইয়ারের কোশ্চেন না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে হাউ মেনি ইন্টারকোস্টাল আর্টারি আর প্রেজেন্ট ইন এ টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, বলো তো ইন্টারকোস্টাল আর্টারি, আচ্ছা লেখাই আছে যদিও, অ্যান্টেরিয়রে হচ্ছে গিয়ে বলতো কয়টা, তাও রিপিট করো। অ্যান্টেরিয়র 2টা আর পোস্টেরিয়রে আপু হচ্ছে একটা করে। আচ্ছা, আমি একটা ক্রিটিক্যাল কোশ্চেন করি বা একটু কমন সেন্সের মতো কোশ্চেন, যে তোমার অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেস অ্যাজ এ হোল যতগুলো আছে সবগুলা মিলাই অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কয়টা? 36টা আপু। হুম, 18টা আপু। 36টা আপু। ভেরি গুড, 36টা। কে বলছো এটা? আমি আপু। আচ্ছা, ভেরি গুড। তুমি ইনশাল্লাহ ভালো করবা। মানে তোমাকে এটা আগে হিসাব করা ছিল না, এখন করলা। আপু আপনি এর আগের ক্লাসে একদিন ধরেছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 36টা, এখন 10টা 36 বাজে। ওয়াও, কোইন্সিডেন্স। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের পড়া শেষ। আমি মেইনলি হচ্ছে মেইন টপিক গুলোতে ফোকাস করেছি এবং কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো একটু দেখানোর চেষ্টা করলাম, ভাইভাতে কিভাবে ধরে এটা একটু বললাম। আই হোপ তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড কিছু হলে উপকার হয়েছে। যদি না হয় আমাকে মাফ করে দিও। হ্যাঁ, এখন হচ্ছে কোয়েশ্চেন করো আমাকে, মানে যদি কোনো কোয়েশ্চেন থাকে। আপু মুভমেন্ট কি লাগবে না? কি লাগবে না? রিবস এর মুভমেন্ট কি লাগবে? হ্যাঁ, রিপস এর মুভমেন্ট লাগবে, ওটা তোমার মেইনলি। হ্যাঁ, রিপস এর মুভমেন্টও লাগবে। রিপস এর ওই যে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এবং পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, যেটা এটার মধ্যে মেইনলি মুভমেন্টের নাম জানতে হবে। তারপর হচ্ছে কোন কোন রিবে কোন কোন মুভমেন্ট হয়, মানে আপার 5টা, মানে 2 থেকে 6 আর নিচের যে 4টা, এবার মানে কোনটাতে কোন মুভমেন্ট হয় এটা জানতে হবে। আর হচ্ছে গিয়ে তোমার আরেকটা কি যেন জানতে হবে। হ্যাঁ, মুভমেন্টের কারণে কোন ডায়ামিটারটা বাড়ে এটা জানতে হবে, মানে কোন মুভমেন্টের কারণে কোনটা। 3টা জিনিস, মুভমেন্টের নাম, তারপর হচ্ছে কোন রিবে কোন মুভমেন্ট হয় এবং মুভমেন্টের কারণে কোন ডায়ামিটারটা বাড়ে এটা জানতে হবে। আর কোনো কোশ্চেন? তোমার কোশ্চেন অ্যান্সার হয়েছে আপু? জি আপু। আচ্ছা, আর কোনো কোশ্চেন বলো, আর কোনো কোশ্চেন? পরে কিন্তু চান্স পাবা না, এটাই কিন্তু সুযোগ। থোরাসিক ইনলেটের ফিগার কি আঁকা শিখতে হবে? থোরাসিক ইনলেটের ফিগার, হ্যাঁ অবশ্যই আঁকা শিখতে হবে। আপু এই যে শর্ট নোট গুলাতে কি ওগুলাতেও ফিগার দিতে হবে না আপু? অবশ্যই শর্ট নোটের ফিগারটাই বলতে পারো, মানে কি বলবো, ফিগার শর্ট নোটে ফিগার দিবা না এটা হয় না সাধারণত, অবশ্যই দিবা। অন্যান্য কোশ্চেন দিলে দিবা, মানে টাইম পাইলে দিবা, না চাইলে নাও দিতে পারো, কিন্তু শর্ট নোটে দিবা। আর হচ্ছে ফিগার মোটামুটি সব কোশ্চেনে দেওয়া ট্রাই করবা। তারপরে আপু শর্ট নোট কয় পেজ হবে? শর্ট নোট হচ্ছে তোমার একটা টপিক সম্পর্কে তুমি কতটুকু জানো সবই মোটামুটি লিখে আসা ট্রাই করবা, তোমার টাইমটা মাথায় রেখে। তবে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 পেজ লিখা ট্রাই করবা। মানে ছবি আঁকতে তো তোমার হাফ পেজ শেষ, আর বাকি 1 পেজ হচ্ছে গিয়ে তোমার অ্যাটলিস্ট লিখা ট্রাই করবা ওই ব্যাপারে। আপু একটা কোশ্চেন লিখতে মানে কতটুকু টাইম পাওয়া যায়? মানে আঁকতে তো অনেক সময় লেগে যায় আপু। হ্যাঁ, এই টাইম হচ্ছে তোমার সম্ভবত 10 মিনিট, 10 থেকে 11 মিনিটের মতো পাওয়া যায় একটা কোশ্চেনে, বা 8 মিনিটের মতো পাওয়া যায়। এক এক মানে তোমাদেরকে যে টাইম দেয় আর কি, ওটা অনুযায়ী 8 থেকে 10 মিনিট পাওয়া যায় একটা কোশ্চেনে। তো মানে তোমরা হচ্ছে কোশ্চেনটা গুছায় যাবা, যে মানে কোশ্চেন তো সিলেক্টিভ, আগের কোশ্চেন গুলো সলভ করে গেলে বুঝবা যে কোন কোন কোশ্চেন গুলো আসে। মানে অনেকগুলো কোশ্চেন দেখবা রিপিট হয়, তো এটা তুমি একটু আবার একটু গাইডও যদি একটু আওলা মানে উল্টায় পাল্টায় দেখো তাহলে বুঝবা যে মেইন মেইন পয়েন্ট এগুলা। তো ওগুলো একটু গুছায় যাবা, যে ওখানে গিয়ে যাতে ভাবতে না হয় যে তুমি কি লিখবা, তোমার মাথায় যাতে থাকে যে এই পয়েন্ট, অ্যাটলিস্ট পয়েন্টটা যাতে মাথায় থাকে, এরপর তুমি মনে করে করে লিখলা, সমস্যা নেই, তাহলে টাইমটা কম লাগবে। আপু তারপরে এই চ্যাপ্টার থেকে বলো, তোমার কোশ্চেনটা বলো, তারপর আমি চ্যাট বক্সটা বলছি। এই চ্যাপ্টার থেকে আপু মনে হয় বলতে চাইছিল এই চ্যাপ্টার থেকে মানে কি কি ফিগার গুলো আসতে পারে আপু? আচ্ছা, এটাও একজন চ্যাট বক্সেও লিখছো, সেই মনে হয় কোশ্চেনটা করছো নাকি। এখানে হচ্ছে তোমার এটা অলরেডি বলছে যে তোমার এই হার্ড পার্টটা রিটেনের কোশ্চেন না, মানে হার্ড পার্ট বলতেছি, বোনস গুলা হচ্ছে রিটেনের কোশ্চেন না, তেমন রিটেনে তেমন একটা বোনস থেকে আসে না। তুমি একটু কোশ্চেনটা খেয়াল করে দেখো, এখানে বোন থেকে তেমন একটা কোশ্চেন নাই, ঠিক আছে। তারপরে 2-1টা কোশ্চেন যদি আসে, এই যেমন ধরো হচ্ছে তোমার এই যে মানে রিলেশন অফ দ্য অ্যাঙ্গেল অফ লুইস, যেটা এটা অনেক সময় দিলেও দিতে পারে এখানে। তো তখন হচ্ছে তুমি ওই অ্যাঙ্গেল অফ লুইসটা চাইলে এঁকে দিতে পারো, না হলে দরকার নেই। এরকম মানে তোমার বোনস থেকে ইউজুয়ালি রিটেনে কোশ্চেন আসে না, তো ছবি আঁকার তেমন একটা প্যারা নাই, ওরকম একটা কোনো ইয়া না, সমস্যা নেই। খালি ওই যে যেটা বললাম, মানে 2-1টা আসতে পারে, তাও খুব রেয়ার, ওইটাও আসে না ইউজুয়ালি। ছবি আঁকার এখানে তেমন একটা ব্যাপার নাই। আচ্ছা আপু, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এর টোটাল কাউন্টটা কিভাবে করলেন? আচ্ছা,
এটা হচ্ছে আপু ওই অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেসে প্রত্যেকটা স্পেসে দুইটা করে থাকে। আবার মানে ইন্টারকোস্টাল স্পেস তো আবার পেয়ার করে থাকে, তাই না? তো এক সাইডের ইন্টারকোস্টাল স্পেস যদি তুমি চিন্তা করো, রাইট সাইডের ইন্টারকোস্টাল স্পেস ধরো রাইট সাইডে, তাহলে আমার অ্যান্টেরিয়রে 9টা ইন্টারকোস্টাল স্পেস আছে। তো 9টা ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে তোমার তাহলে 9 দুগুণে 18টা আছে, তাই না? প্রত্যেকটা স্পেসে দুইটা করে। তো তুমি রাইট সাইডে যদি 18টা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি পাও, তাহলে দুইটা মিলাই কয়টা পাবা? 18 দুগুণে 36টা। এটাই ইন্টারকোস্টাল নার্ভের পিক অবশ্যই ড্র করতে হবে। আপু রিবসের ল্যাটারাল ইন বলতে কোনটা বোঝায়? রিবসের ল্যাটারাল ইন্ড। আচ্ছা, রিবসের ল্যাটারাল এন্ড বলতে কি বোঝায়? রিবসের ল্যাটারাল এন্ড, রিবসের তো দুইটাই এন্ড ভাই, মানে একটা অ্যান্টেরিয়র এন্ড একটা পোস্টেরিয়র। ল্যাটারাল এন্ড বলতে তো কিছু নাই। তোমরা কি কেউ জানো? হ্যাঁ, রিলেশন অফ 12 রিবসে দেওয়া আছে ল্যাটারাল ইন্ড। আচ্ছা আচ্ছা, রিবসের তো ল্যাটারাল এন্ড বলতে তেমন কিছু আমার জানা নাই। আবার 12 রিবটাও হচ্ছে গিয়ে তেমন একটা ইম্পর্টেন্ট না, আমি অত গুরুত্ব দিয়ে এটা পড়ি নাই। তো আচ্ছা, তোমরা কি কেউ জানো ল্যাটারাল এন্ড বলতে কি বোঝায়? অ্যান্টেরিয়র ইন্ড কে বোঝায় না? আচ্ছা, অ্যান্টেরিয়র এন্ডটা একটু ল্যাটারালি থাকে, এই জন্য হয়তো বা বলতেও পারে। এটা আমার একদম অ্যাকুরেটলি মনে নাই ভাইয়া, সরি, মানে আনসারটা দিতে পারলাম না ওভাবে। মানে আমার একটু যদি বলো যে কোরিলেট করে ভার্টিব্রাল বলতে চাইলে। এন্ডটাকে বোঝায় ল্যাটারাল এন্ড। কেন আপু ভার্টিব্রাল এন্ডটা ল্যাটারাল কেন? মিডিয়াল থেকে হচ্ছে যেটা দূরে থাকে একটু, সেটাই হচ্ছে ল্যাটারাল বোঝায়। আচ্ছা, তাহলে তো ভার্টিব্রালটা মিডিয়াল হওয়ার কথা, কারণ ভার্টিব্রালটা একদম মিড লাইনে থাকে, মানে মিড লাইন থেকে একটু সাইডে থাকে। আর অ্যান্টেরিয়র যেটা, অ্যান্টেরিয়র এন্ডটা তো একটু ল্যাটারালি থাকে। তা ল্যাটারাল এন্ড বলতে তাহলে অ্যান্টেরিয়রটাই বোঝানোর কথা। আমি লাইনটা বলি আপু। হ্যাঁ হ্যাঁ, বলো। Lateral end of the rib is usually below the line of postdiaphragmatic pleural reflection and not covered by the pleura. আচ্ছা আচ্ছা, এটা তাহলে অ্যান্টেরিয়র এন্ডে বোঝাইছে। তোমার এটা বোঝাইছে যে তোমার যেই যে ট্রান্সভার্স যে প্লেনটা আছে, ঠিক আছে, যে ছবিটা তো এখানে রাখিনি, তোমার বডি বরাবর যদি একটা ট্রান্সভার্স প্লেন বা হরাইজন্টাল একটা প্লেন যেটা আছে, ওইটা বরাবর তোমার এই অ্যান্টেরিয়র এন্ডটা থাকে না, ওটা একটু নিচের দিকে থাকে। তো নিচের দিকে থাকার কারণে প্লুরাল রিফ্লেকশন বা তোমার যে প্লুরাল স্পেস যেটা আছে, ওই যে রেসেস এগুলা হচ্ছে এটা রিলেশনে আসে না, ওখান থেকে একটু নিচে নেমে যায়। তো তার মানে এটা অ্যান্টেরিয়র এন্ড কে বুঝিয়েছে ভাইয়া, অ্যান্টেরিয়র এন্ডটাকে ল্যাটারাল এন্ড বলেছে। তাহলে থ্যাংক ইউ ভাইয়া আমাকে জানানোর জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ক্লাস অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আর 1 মিনিট দিব, কোয়েশ্চেন করো, না হলে হচ্ছে আমি চলে যাই, মানে আর একটু কথা বলে শেষ করে দিই। 12 রিভের সাইড ডিটারমিনেশনটা ক্লিয়ার করা যাবে? 12 রিভ তো সাইড ডিটারমিনেশন লাগবে না আপু, এটা এখানে এই ক্লাসে বলতে চাচ্ছি না, তুমি আমাকে চাইলে ইনবক্সে নক দিও, আমি তোমাকে ওখানে বুঝাই দিবি। ক্লাসের রেকর্ড আপু এটা হচ্ছে আমার কাছে তো না, এই ক্লাসটা লাইভে থাকবে আপু, এটা লাইভে হচ্ছে, তুমি ফেসবুক লাইভ থেকে ওই পেজেই পাবা। আর তোমাদের যেই মেডি ফ্রেশার্স হেল্পলাইন যে পেজটা আছে, পেজ না, গ্রুপ যেটা আছে, ওখানে পরে পাবা, সমস্যা নেই, এটা রেকর্ড দরকারও নেই তোমাদের। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? সবাই কি ক্লিয়ার সব ব্যাপারে? তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা কোথাও? নাহলে আমি শেষ করে দিই। আপু একটা মানে কথা বলছি যে আমাদের তো মানে সামনে কাট এক্সাম, তো আপু মানে আমাদের আর বেশি দিন সময় নেই, তো আমরা মানে ফিগার গুলো কিভাবে প্র্যাকটিস করতে পারি এই সময়ের মধ্যে? আচ্ছা, আমি এক্ষেত্রে যেটা করতাম সেটা হচ্ছে পড়া শুরুর আগেই ফিগারটা একবার শিখতাম, মানে শিখার জন্য, মানে কি বলবো, পড়া শুরুর আগেই একবার শিখতাম। আর মানে পড়ার সময় বা প্রিপারেশন নেওয়ার সময় হচ্ছে সবগুলো প্রশ্ন বা সবগুলো কোয়েশ্চেন প্রিপারেশন নিতাম বা পড়তাম। পড়ার পরে পরীক্ষার আগের দিন, ঠিক আছে, পরীক্ষার আগের দিন হচ্ছে সবগুলা ফিগার বসে বসে প্র্যাকটিস করতাম। মানে যে যতদিন লাগে, তোমরা তো একদম নতুন, তোমরা 2 দিন আগে বসবা, বা যদি টাইম না থাকে 1 দিন আগে অ্যাটলিস্ট বসে বসে সব, মানে আমি দেখা যেত ওই পুরো সারাদিন আমি শুধু ফিগারই প্র্যাকটিস করছি। আমার দেখা যেত একটা খাতাই থাকতো, আমি শুধু ফিগার, মানে খাতা তো না, মানে লিখা শেষ করার একটা খাতা দেখা যায় পুরাতন হওয়ার পরে লাস্টে যে কয়েকটা পেজ বাকি থাকে, তো ওগুলো আমার এই হাবি জাবি ওই ফিগার দিয়ে ভরা থাকতো। আর তোমার বাসায় যে খুব অ্যাকুরেট ফিগার আঁকতে হবে, বা হোস্টেলে মানে তোমার নিজের রুমে যে খুব অ্যাকুরেট ফিগার, মানে খুব সুন্দর কিছু আঁকতে হবে এমন না, তুমি যাতে আঁকতে পারো সেরকম করে একটা প্র্যাকটিস করলেই হবে। তো এই জন্য একটা এনাফ টাইম দিয়ে, অ্যাটলিস্ট 1 দিন টাইম দিয়ে তুমি যদি প্রত্যেকটা ফিগার অ্যাটলিস্ট দুইবার করেও যদি আঁকো, তাও তুমি দেখবা পরীক্ষায় পারবা ইনশাল্লাহ। আর তোমরা তো আর্টিস্ট না, তোমরা তো পরীক্ষায় তোমরা আর্টিস্টের মতো ছবি আঁকবা এটা কেউ আশাও করে না। তো মানে অবশ্যই অনেকে অনেক ভালো ছবি আঁকে, মানে আমি অ্যাটলিস্ট আর্টিস্ট না আর কি। তো ওখান থেকে হচ্ছে মানে পরীক্ষায় অ্যাটলিস্ট বুঝাইতে পারলেই হয় যে তুমি ফিগারে কি কি জিনিস মেনশন করছো, আর তোমার চিহ্নিতকরণটা সুন্দর হলেই হয়, বাকিগুলো মানে অতটা সুন্দর না হলে হয়।
আসলে আপু ফিগার নিয়ে একটু টেনশনে আছি, মানে ফিগার ভালো পারি না তো। আচ্ছা, ফিগার হচ্ছে ভালো না পারলে একটু প্র্যাকটিস বেশি করতে হবে আর কি। আর মানে বারবার আঁকতে আঁকতে, মানে অনেকে আঁকে না যে একটা লাইন অনেকবার দাগ দিয়ে 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 সোজা করা ট্রাই করে। তো যাদের একটু হাত একটু কম ইয়া আর কি, মানে একটু জড়তা আছে, তারা একটু একটু ইয়া করে যে একটা লাইন কয়েকবার হাত দিয়ে দিয়ে ইয়ে করে। আমারও এটা হতো। তো তোমরা ট্রাই করবে একটা টানে ছবিটা এঁকে ফেলে ট্রাই করবা, মানে এটা বারবার প্র্যাকটিস আসে। কার্ডে যদি না পারো টার্মে প্রফে এটা হয়ে যায় দেখবা। তো মানে একদিনের মতো যদি তুমি হোল একটা ডে যদি ফিগার গুলো প্র্যাকটিস করো, যে বলছো তার যদি বেশি ভয় লাগে তাহলে একদিন হাতে রেখে ফিগারটা প্র্যাকটিস করো। মানে পরীক্ষার আগের দিন ফিগারটা প্র্যাকটিস করো, যে তাহলে তুমি ফিগারটা সব শেষ করলা, এরপরে তুমি পুরো পরীক্ষা মানে পড়াটা আরেকবার রিভাইজ দাও যাতে টাইম থাকে, তাহলে তোমার কনফিডেন্স হবে ইনশাল্লাহ। বুঝছো, মানে ফিগারটা কালার পেন্সিল ইউজ করা লাগবে কি? এখন এটা নিয়ে একটু কন্ট্রাডিক্টরি। কালার পেন্সিল ইউজ করার টাইম অনেকে পায়, অনেকে পায় না। কিন্তু শুধু পেন্সিল দিয়েও কিন্তু অনেক সুন্দর করে মার্কিং করা যায়, অনেক সুন্দর করে আঁকা যায়। তো তুমি যদি টাইম পাও অবশ্যই কালার পেন ইউজ করবা, খুব সুন্দর লাগবে, সমস্যা নেই। কিন্তু এমন যেন না হয় যে তুমি কালার পেন ইউজ করতে গিয়ে লাস্টের কোয়েশ্চেনটা বাদ পড়ে গেছে আর টাইম পাও নাই, এটা যেন না হয়। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট যদি করতে পারো কালার পেন ইউজ করবা। আর যদি না করতে পারো তাহলে যদি তুমি সুন্দর করে পেন্সিল দিয়ে একেও ইন্ডিকেট করো বা চিহ্নিত করো, সেটাও অনেক সুন্দর হয়। সেটা কিন্তু কোনো মানে কালার পেন ইউজ করার না করার মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই। আর তুমি যদি সুন্দর করে চিহ্নিত করো, ওই কালার পেন ইউজ করলে যেটা হয় তার চেয়ে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক সময়। তো টাইমের ব্যাপারটা খেয়াল রাখবা, যে তোমার যাতে কোয়েশ্চেন বাদ না পড়ে কালার ইউজ করতে গিয়ে। ঠিক আছে, আনসার পেয়েছো? আর কিছু কোয়েশ্চেন করবা না গেলাম আমি নাকি? জি আপু। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড। এখানে জি একটা আপু, লাস্ট আপনাকে আমি এটা অনেক শেষ। ধন্যবাদ আপু বলে দেওয়ার আচ্ছা, জন্য। শেষ করি, দাঁড়া আমার একটা বাকি আছে। লাস্টে হচ্ছে এটা দিয়ে আমি একটু লাস্টে রেখেছি, সেটা হচ্ছে যে মানে এটা রাখার কারণ তোমরা মাত্র মেডিকেল লাইফটা শুরু করছো, তোমাদের মধ্যে এটা অনেক বেশি দেখবা। মানে আমি চাই অ্যাটলিস্ট এখানে উপস্থিত আছো এই পর্যন্ত, এখন আমি 59 জনকে দেখতে পাচ্ছি, আমি বাদে 58 জন। তো আমি তোমাদের থেকে আশা করবো যে তোমরা একটা সুন্দর সম্পর্ক বজায় রাখবা সবার সাথে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পরের সাথে হিংসা পোষণ করো না, পরস্পরের পশ্চাতে শত্রুতা করো না, এবং তোমরা সবাই আল্লাহর বান্দার রূপে ভাই ভাই হয়ে থাকো। তো তুমি কারোর সাথে হিংসা মানে যদিও হচ্ছে মানুষ জাতি একটু হিংসা চলেই আসে, তারপরে যতটা সম্ভব কন্ট্রোল করা ট্রাই করবা। কেউ যদি ভালো করে বা কারো যদি ভালো হয়, কারোর রেজাল্ট যদি ভালো হয়, তাহলে ওটাতে তুমি খুশি হবা। তোমার এই খুশি প্রতিদান হিসেবে আল্লাহ তোমাকে ভালো কিছু দেবে ইনশাআল্লাহ। বুঝছো, মানে মানুষের ভালোতে খুশি হওয়ার ট্রাই করবা। আবার তার কষ্টে যদি দুঃখ পাও না পাও, তার খুশিতে খুশি হওয়ার ট্রাই করবা। এটাতে তুমি নিজেও শান্তি পাবা, তোমার উপর একটা আল্লাহর একটা রহমত থাকবে ইনশাল্লাহ। লাস্ট দেখবা তুমি যেটা করতে পারছো, মানে আল্লাহ তোমাকে এমন একটা কিছু দিচ্ছে যেটা তুমি কখনো কল্পনাই করো নাই। আচ্ছা, এটা দিলাম, মানে আমি এটা আশা করবো যে যারা অ্যাটলিস্ট আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছ, তারা এটা ইনশাল্লাহ একটু মেনটেন করা ট্রাই করবা, সবার সাথে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবা। কাউকে অপছন্দ হইলে যে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, দরকার হলে ব্যবহার করারই দরকার, মানে চুপ করে থাকবা কিন্তু খারাপ ব্যবহার করবা না। আচ্ছা, ক্লাস শেষ। থ্যাংক ইউ সো মাচ। জাযাকুমুল্লাহ খাইরান। তোমাদেরকে খুবই ধন্যবাদ, তোমরা মানে এতক্ষণ টাইম নিয়ে যে তোমরা পুরোটা শুনছো, আমি নিজেও হলেও শুনতাম কিন্তু আমি জানি না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার ক্লাস করার জন্য আরো বেশি ধন্যবাদ। আম, আম- আমার জন্য তোমরা একটু দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আমি আসলে তেমন পারি না, যতটুকু পারি তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করার ট্রাই করছি। মানে আমি অবশ্যই চেষ্টা করছি, কতটুকু পারছি জানি না, আমার আসলে অতটা জ্ঞান বুদ্ধি কম, সেখান থেকে যতটা পারছি করছি। তুমি মানে তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা হচ্ছে আমাকে ইনবক্সে জানাতে পারো, অথবা যারা হচ্ছে মানে চ্যাট বক্সে যুক্ত আছো তারা আমাকে চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, ক্লাসটা শেষ করছি। জি আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।